আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা শুরু করবো হচ্ছে অসমতা। হ্যাঁ, অসমতা। সবাই একটু মনোযোগ দিবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন আজকে আমরা আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে অসমতা, ইনইকুয়ালিটি। হ্যাঁ, অসমতা ইংরেজিতে বলেছে ইনইকুয়ালিটি, অসমতা। হ্যাঁ, তো অসমতা চ্যাপ্টারটা সম্পর্কে আগে একটু বলে নেই। অসমতা চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা দিবেন। বিসিএস পরীক্ষাতে এই অসমতা থেকে একটা প্রশ্ন আসবেই, প্রিলিমিনারিতে একটা প্রশ্ন আপনি পাবেনই। হ্যাঁ, 99.99% গ্যারান্টি এখান থেকে প্রিলিমিনারিতে একটা প্রশ্ন আসবে। এমনও বিসিএস প্রিলিমিনারি হয়েছে যেখানে একাধিক প্রশ্ন আসছে। হ্যাঁ হ্যাঁ মনে আছে। তো এই চ্যাপ্টারে ঢোকার আগে, মানে অসমতাতে ঢোকার আগে আমরা সরল সমীকরণের দুইটা অঙ্ক বাকি ছিল, ওই দুইটা অঙ্ক আমরা সলভ করব। ঠিক আছে, সরল সমীকরণের দুইটা অঙ্ক আমাদের বাকি ছিল, আমার মনে আছে। হ্যাঁ, তার মধ্যে সরল সমীকরণের এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি ভগ্নাংশ আপনাদেরকে করাই দিছি, একদম হুবহু এই অঙ্কটা। এদিকে তাকান, সরল সমীকরণের এই 95 নাম্বার প্রশ্ন কি 43, 55, 57 সব করানো হয়েছে। হ্যাঁ, 43, 55, 57 ওগুলো সব করানো হয়েছে। করানো হয়েছে। ক্লাস সব না দেখে এভাবে প্রশ্ন করলে কিন্তু বিপদ, আমি নিজে বিভ্রান্ত হয়ে যাব, আপনাদের লস হবে। 57 করানো হয়েছে, 55 করানো হয়েছে, সবই তো করানো হয়েছে। বলেন, এভাবে কিন্তু আমাকে বিভ্রান্তি করলে আপনাদেরই লস, সময় নষ্ট হবে। হ্যাঁ, ক্লাস ঠিকঠাক না দেখলে কিন্তু বিপদ। দেখেন, এই 95 নম্বর প্রশ্নটা হুবহু এই প্রশ্নটাই আমরা ভগ্নাংশ যেহেতু করাইছি তাই আমি এখানে করাচ্ছি না, ভগ্নাংশ চ্যাপ্টার থেকে আপনারা এটা করে নেবেন, বা আমি জানি অলরেডি আপনারা করে ফেলছেন। জি, এইবার এই যে 96, এই 96 নাম্বার প্রশ্নটা একটু দেখেন প্লিজ। সরল সমীকরণে অসমতা সম্পর্কিত অঙ্ক ছিল না, সরল সমীকরণে ছিল না, দ্বিঘাত সমীকরণে 3টা অঙ্ক ছিল অসমতা সম্পর্কিত। আমি আবার বলছি, দ্বিঘাত সমীকরণে আমি আবার মানে টু দ্য পয়েন্টে কিন্তু কথা বলতে হবে, নাহলে বিপদ, আমি খুঁজে পাবো না। আমার মনে আছে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণে 3টা অঙ্ক বাকি ছিল, তো সেটা করাতে হলে তো আমাকে আগে মানে দ্বিঘাত অসমতা, দেখেন এদিকে তাকান, আমি নিজেই বলবো। হ্যাঁ, দ্বিঘাত অসমতা, প্লিজ আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কখন বলবো। এই দ্বিঘাত অসমতা টপিকটা যখন পড়াবো, দ্বিঘাত অসমতা টপিকটা একটু দেখেন, দ্বিঘাত অসমতা টপিকটা যখন পড়াবো তখন আমাকে মনে করাই দিবেন, আমি নিজে মনে থাকবে, তারপরেও আপনাদের দায়িত্ব। হ্যাঁ, আমি মনে করছি যে সরল সমীকরণে বাকি আছে। ঠিক আছে, সরল সমীকরণে 23 নাম্বার অঙ্ক বাকি আছে। 23, এইটা করানোর পরে, এই 96 নাম্বার অঙ্ক করানোর পরে আমরা 23-এ যাবো। ওকে, এবার তাকান সবাই প্লিজ। এখানে বলছে একটি বল পেন 7 টাকা এবং একটি পেন্সিল, দেখেন একটি বল পেন 7 টাকা এবং একটি পেন্সিল 5 টাকা ধরে রাজু কয়েকটি পেন্সিল ও বল পেন কিনলো। রাজু একটা ছেলে, সে কয়টা বল পেন, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রাজু একটা ছেলে, সে কয়টা বল পেন কিনছে আর কয়টা পেন্সিল কিনছে। এই বল পেনগুলা প্রত্যেকটা বল পেনের দাম 7 টাকা, প্রত্যেকটা। দেখেন, একটি বল পেন 7 টাকা এবং একটি পেন্সিল 5 টাকা, এবং প্রত্যেকটা পেন্সিল 5 টাকা। এই ধরে কয়েকটা বল পেন আর কয়েকটা পেন্সিল কিনছে, এবং এগুলোর মূল্য বাবদ, মানে এই পেন্সিল কয়টা এবং বল পেন কয়টা সবগুলোর একত্রিত মূল্য বাবদ 38 টাকা পরিশোধ করলো। তার মানে সে বল পেন এবং পেন্সিল যে কিনছে, এই বল পেন আর পেন্সিল কেনার ফলে সে 38 টাকা মূল্য পরিশোধ করছে। ঠিক আছে, 38 টাকা মূল্য পরিশোধ করছে। তার মানে এই 38 টাকা কি, এই 38 টাকা হচ্ছে বল পেন এবং পেন্সিল, সবগুলো বল পেন এবং সবগুলো পেন্সিলের মোট দাম। বলছে সে কয়টি বল পেন কিনেছিল, দেখেন সে কয়টি বল পেন কিনেছিল, এখানে কিন্তু অপশন আছে, সে কয়টি বল পেন কিনেছিল। আচ্ছা, তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি বলেন তো, আমাদের নির্ণয় করতে বলছে বল পেনের সংখ্যা। একটু তাকাবেন প্লিজ, এদিকে তাকান, অঙ্কটা কিন্তু এত ইজি না, অঙ্কটা একটু ট্রিকি, বুঝতে হবে।
নির্ণয় করতে হবে বল পেনের সংখ্যা। তাহলে এখন বল পেনের সংখ্যা যদি বের করতে চান তাহলে আমরা ধরে নিব যে রাজু এক্স সংখ্যক বল পেন কিনছে, এবং কারণ সে বল পেনও কিনছে পেন্সিলও কিনছে। কয়টা বল পেন কিনছে কয়টা পেন্সিল কিনছে এই কথা কিন্তু বলা নাই, শুধু বলা আছে একটা বল পেনের দাম 7 টাকা, একটা পেন্সিলের দাম 5 টাকা, আর বল পেন আর পেন্সিল মিলে সে 38 টাকা পরিশোধ করছে। এই হলো ইনফরমেশন। আচ্ছা, তাহলে আমরা ধরে নিব যে সে এক্স সংখ্যক বল পেন কিনছে আর ওয়াই সংখ্যক পেন্সিল কিনছে। তাহলে ধরি রাজু এক্সটি বল পেন এবং ওয়াইটি পেন্সিল কিনেছিল। আচ্ছা, এক্সটি বল পেন এবং ওয়াইটি পেন্সিল কিনেছিল। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন তো, একটু তাকান, একটা পেন্সিলের দাম যদি 7 টাকা হয় তাহলে এক্সট্রা পেন্সিলের দাম কত হবে? একটা বল পেনের দাম 7 টাকা হলে সে বল পেন কিনছে কিন্তু এক্স সংখ্যক। তাহলে একটা বল পেনের দাম 7 টাকা আর বল পেন কিনছে কয়টা? এক্স সংখ্যক। তাহলে একটা বল পেনের দামকে বল পেনের সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে কি বল পেন কিনতে তার মোট যত খরচ হয়েছে সেটা বেরিয়েছে না? তার মানে বল পেন কিনতে তার 7x টাকা খরচ হয়েছে। মানে যে কয়টা বল পেন কিনছে সবগুলো বল পেন কিনতে তার 7x টাকা গেছে, রাইট? আচ্ছা, আর সে পেন্সিল কিনছে কয়টা? ওয়াইটা। একটা পেন্সিলের দাম 5 টাকা, এরকম কয়টা পেন্সিল কিনছে? ওয়াই সংখ্যক পেন্সিল কিনছে। তাহলে একটা পেন্সিলের দামকে আমি যদি পেন্সিলের সংখ্যা দিয়ে গুণ করি তাহলে এই ওয়াই সংখ্যক পেন্সিল কিনতে তার মোট খরচ হয়েছে কত সেটা বেরোবে। তার মানে এই যে একটা বল পেনের দাম ইন্টু বল পেনের সংখ্যা, এটা হচ্ছে বল পেনের মোট খরচ। একটা পেন্সিলের দাম ইন্টু পেন্সিলের সংখ্যা, এটা হচ্ছে পেন্সিলের মোট খরচ। আর এই বল পেনের খরচ আর পেন্সিলের খরচ এই দুইটা মিলে হচ্ছে 38 টাকা। এইটাই হলো প্রশ্ন মতে। আপনারা এই লাইনটা বুঝছেন কিনা বলেন প্লিজ। তাহলে 7x প্লাস 5y ইজ ইকুয়াল টু 38, এটা কি বুঝছেন? প্লিজ রেসপন্স করেন তো। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, তার মানে হচ্ছে 7x প্লাস 5y ইজ ইকুয়াল টু 38। এখন একটু তাকাবেন প্লিজ, আমাদেরকে বের করতে বলছে কি বলেন তো? আমাদের এই প্রশ্নে বের করতে বলছে বল পেন কয়টি কিনেছিল, সে কয়টি বল পেন কিনেছিল। আমরা রাজু ধরে নিছি যে সে এক্স সংখ্যক বল পেন কিনছে, তার মানে বল পেনের সংখ্যা বের করতে বলছে। আর আমরা ধরে নিছি সে কয়টা বল পেন কিনছে? এক্স সংখ্যক। তার মানে আমাকে এখন এই সমীকরণ সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তাকান প্লিজ, এই সমীকরণ সমাধান করে এখন এক্স এর মান বের করতে হবে, কারণ আমাদেরকে বের করতে বলছে যে সে কয়টা বল পেন কিনেছিল। আর আমরা ধরে নিছি যে সে এক্স সংখ্যক বল পেন কিনেছিল, তার মানে বল পেনের সংখ্যা বের করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে। এবার আপনাদেরকে সরল সমীকরণ পড়ানোর সময় আমি কি বলছিলাম যে নাম্বার অফ ইকুয়েশন, নাম্বার অফ ভেরিয়েবল মাস্ট বি ইকুয়াল টু হ্যাভ ইউনিক সলিউশন। অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান যদি আমাকে বের করতে হয়, এখানে চলক কয়টা? এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, তার মানে এখানে চলক দুইটা। তার মানে আমাকে যদি এই এক্স এবং ওয়াই এর ইউনিক সলিউশন বের করতে হয় তাহলে আমাকে এরকম আরেকটা সমীকরণ লাগবে, মানে দুইটা সমীকরণ লাগবে। তো কিন্তু এখানে সমীকরণ আছে একটা, তাহলে এরকম আরেকটা সমীকরণ আমাদের লাগবে, তাহলেই তো সমাধান হবে। আপনাদের কি মনে আছে যে চলকের সংখ্যা আর সমীকরণের সংখ্যা সমান হলেই কেবল এই এক্স আর ওয়াই এর ইউনিক সলিউশন বের হয়, তাই না? তার মানে এখানে আমরা একটা সমীকরণ পাইছি, কিন্তু এই সমীকরণে চলক আছে দুইটা। সুতরাং এই সমীকরণটা সমাধান করে কিন্তু আমরা এক্স এর এবং ওয়াই এর মানে একটা মান পাবো না, অনেক মান পাবো, একাধিক সলিউশন পাবো, অসংখ্য সমাধান পাবো, তাই কিনা? তার মানে আমার এরকম আরেকটা সমীকরণ লাগবে, বাট অঙ্কে কিন্তু এরকম কোনো শর্ত দেওয়া নাই যে শর্ত থেকে আমরা এরকম আরেকটা সমীকরণ এস্টাবলিশ করব। বুঝা গেছে? তার মানে আমাদের এই সমীকরণ সমাধান করে এক্স এর মান বের করতে হবে, কিন্তু এই সমীকরণ সমাধান করতে হলে এরকম আরেকটা সমীকরণ লাগবে, না হলে তো সমাধান করতে পারবো না। কেন? কারণ এখানে চলক আছে দুইটা, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, তার মানে ইকুয়েশনও দুইটা লাগবে, তাহলেই সমাধান হবে, না হলে হবে না। সমীকরণের ক্লাসে বুঝাইছিলাম ইউনিক সলিউশন কেমনে পেতে হয়। তাহলে এখন কি করবো? তাহলে এটা কিভাবে সমাধান হবে একটু তাকান। কিন্তু অঙ্কে কিন্তু এরকম আর কোনো শর্ত দেওয়া নাই যে শর্ত থেকে আমরা এরকম আরেকটা সমীকরণ এস্টাবলিশ করব। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? 7x প্লাস 5y ইজ ইকুয়াল টু 38। এরকম যদি কেস, এদিকে তাকান প্লিজ, এরকম কেস যদি তৈরি হয় তাহলে আপনাকে কি করতে হবে? যে একটা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকেই আপনাকে একটা মান বের করতে হবে। তাহলে যার মান বের করতে হবে, এদিকে তাকান প্লিজ, যার মান বের করতে হবে সেইটা না,
যার মান বের করতে হবে সেটা না, যার মান বের করতে হবে না সেটাকে একপাশে রেখে বাকিগুলো সব একপাশে নিয়ে যাবেন, এটা আপনার কাজ। যার মান বের করতে হবে না সেটাকে একপাশে রেখে বাকিগুলোকে আর একপাশে নিয়ে যাবেন। তাহলে আমরা এখানে মান বের করবো কার? এক্স এর, এই যে বলপেনের সংখ্যা। তাহলে মান বের করবো না কার? ওয়াই এর। তাহলে ওয়াই কে একপাশে রেখে বাকিগুলো আর একপাশে নিয়ে যাবো। তাহলে এই 5y এই পাশে রাখলাম, এই 38, এই 7x এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে। এইবার এই 5 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। তাহলে y = 38 - 7x / 5। এই কাজটা আপনি করবেন যখন আপনি দেখছেন যে একটা সমীকরণ যেখান থেকে আমাকে এই চলক, দুইটা চলক কিন্তু সমীকরণ একটা, কিন্তু আপনাকে সমাধান করে এই দুইজনের মধ্যে একজনের মান বের করতে হবে, তখন তো ইউনিক সলিউশন পাবেন না। তখন আপনাকে কি করতে হবে? এই দুইজনের মধ্যে, এই যে চলক দুইজনের মধ্যে যার মানটা বের করবেন সেটা না, যার মানটা বের করবেন না তাকে একপাশে রেখে বাকিগুলো আর একপাশে নিয়ে যাবেন। এবার তাকান, এদিকে তাকান। এইবার এই পাশে যে চলকটা আসছে না, এই যে এক্স, এই এক্স এর মান এখন আপনি এই এক্স এর মান হিসেবে এখন আপনি 1 2 3 4 5 এরকম বসাতে থাকবেন। এই এক্স এর মান যখন 1 বসাবেন, এদিকে তাকান, এক্স এর মান 1 বসাবেন। আচ্ছা, এক্স এর মান 1 মানে কি? এক্স মানে তো বলপেনের সংখ্যা, এক্স এর মান 1 মানে হচ্ছে একটা বলপেন বোঝাচ্ছে। এক্স এর এই মানগুলো বসায় আপনি ওয়াই এর মান বের করবেন। এদিকে তাকান প্লিজ। তাহলে x = 1, তাহলে x = 1 হলে y = কত হবে? দেখেন, 38 মাইনাস এই যে x এর মান 1 বসালে 7 গুণ 1 মানে 7 / 5। তাহলে y = কি? 38 থেকে 7 গেলে কত? 31/5। আচ্ছা, 31/5 এটা কি পূর্ণ সংখ্যা? একটু তাকান, এটা কি পূর্ণ সংখ্যা? না, 6 পয়েন্ট সামথিং। তার মানে ওয়াই এর এই মানটা গ্রহণযোগ্য নয়। তার মানে x = যদি 1 হয়, মানে বলপেনের সংখ্যা যদি একটা হয়, সেক্ষেত্রে ওয়াই মানে কি ধরছি? ওয়াই মানে পেন্সিল। সেক্ষেত্রে পেন্সিলের সংখ্যা আসতেছে 6.something। আচ্ছা, আপনি যদি দোকানে যেয়ে বলেন যে আমাকে 6.5টা পেন্সিল দেন, 6.5টা কলম দেন, এই যে বলপেন বা পেন্সিল এগুলা কিন্তু ভাই, আপনি কি বলতে পারবেন আমাকে 2.5টা বলপেন দেন? আপনি কি বলতে পারবেন আমাকে 2.5টা বলপেন দেন? বলতে পারবেন না। তার মানে বলপেনের সংখ্যা, পেন্সিলের সংখ্যা এগুলো ভগ্নাংশ হতে পারে না। তার মানে আপনাকে হয় 2টা বলপেন কিনতে হবে, না হলে 3টা। 2.5টা বলপেন কেনার সুযোগ নেই, 2.5টা পেন্সিল কেনার সুযোগ নেই। আমার কথা কি বোঝা যাচ্ছে? তার মানে এই বলপেনের সংখ্যা এবং পেন্সিলের সংখ্যা এগুলো ফ্র্যাকশন আসতে পারে না। যদি ফ্র্যাকশন আসে তাহলে বুঝে নিতে হবে এই মানগুলো আসলে কি এই অঙ্কের সলিউশন নয়। আমার কথা কি বুঝছেন? তার মানে x = 1 ধরছি, মানে একটা বলপেন ধরে আমি পেন্সিলের সংখ্যা y মানে পেন্সিলের সংখ্যা পাইছি 6 পয়েন্ট সামথিং, যা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ পেন্সিল আপনাকে কি বলবে 6 পয়েন্ট সামথিং মানে 6টা পেন্সিল দেন আর একটা পেন্সিল থেকে একটু কেটে দেন, দিবে না, মানে এটা সম্ভব নয়, ভগ্নাংশ মান সম্ভব নয়। তাহলে x = 1 ধরে হলো না, তাহলে x = কি? x = 2 বসাবো। x = 2 হলে কত হচ্ছে দেখেন, x = 2 হলে y কত হবে? এই যে এটা হচ্ছে 38 মাইনাস এই 2 বসালে, যে x এর মান 2, 7 আর 2 গুণ করলে 7 2 = 14, নিচে হচ্ছে 5। 38 থেকে 14 গেলে কত? 24। আর নিচে কত? নিচে হচ্ছে 5। 24 কে 5 দিয়ে যদি ভাগ করেন তাহলে আসবে 4 পয়েন্ট সামথিং। 4 5 20, 5 5 25। তার মানে এটাও ভগ্নাংশ। তার মানে কি এই মানটাও সম্ভব না। তার মানে কি আপনাকে তার মানে x এর মান যদি 2 ধরি, মানে 2টা পেন্সিল ধরি, সেক্ষেত্রে আমার 2টা কলম ধরি বা বলপেন ধরি, সেক্ষেত্রে পেন্সিলের সংখ্যা কিন্তু ভগ্নাংশ আসতেছে, কিন্তু পেন্সিলের সংখ্যা বা কলমের সংখ্যা কোনোটাই তো ভগ্নাংশ আসতে পারে না, তাই কি না? আচ্ছা, নেক্সট x = 3 ধরলে, তাহলে x = যদি আমরা 3 ধরি, x = 3 হলে y = কি হবে? 38 - 21। কেন 21? কারণ এই যেখানে 7x ছিল, দেখেন 7x, x এর মান 3, 3 সাথে 21, নিচে হচ্ছে 5। তাহলে 38 থেকে 21 গেলে কত থাকে? 38 থেকে 21 গেলে থাকতেছে 17/5 মানে 3 পয়েন্ট সামথিং, মানে ভগ্নাংশ। তার মানে x এর মান যদি 3 হয়, মানে 3টা বলপেন সে কিনে থাকে, তাহলে পেন্সিলের সংখ্যা আসতে 3.something, যা সম্ভব নয়। কারণ 3টা কলম যদি কেনেন তাহলে সে পেন্সিল কিনছে 3 পয়েন্ট সামথিং, কিন্তু পেন্সিল কি ভগ্নাংশ পেন্সিল হতে পারে? আপনি কি বলতে পারবেন আমাকে কাটে 3টা পেন্সিল দেন আর একটু কাটে দেন? হবে না। আচ্ছা, তাহলে x = এখন কি ধরবেন? x = 4। x = 4 হলে y = কত আসছে? y = 38 মাইনাস এই যে 4, এখানে 4 বসান, এই যে 4, 7 আর 4 গুণ করলে 4 সাথে 28, তাহলে 28, 28,
নিচে হচ্ছে 5, তাহলে 38 থেকে 28 গেলে 10, নিচে হচ্ছে 5, তাহলে কত আসছে 2। ইয়েস ইয়েস, তার মানে পেন্সিল সংখ্যা 2টা। দ্যাট মিন্স যদি x এর মান 4 হয়, x মানে কিন্তু কলমের সংখ্যা মানে বলপেন সংখ্যা, তাহলে বলপেন সংখ্যা যদি 4টা হয় সেক্ষেত্রে পেন্সিলের সংখ্যা পূর্ণ সংখ্যা আসতেছে। তার মানে এইটা একটা লজিক্যাল সলিউশন। কারণ আমরা জানি, এদিকে তাকান, এখানে সমীকরণ একটা বাট চলক কিন্তু 2টা, তার মানে এই সমীকরণের সমাধান হচ্ছে অসংখ্য। এখন এই অসংখ্য সমাধানের মধ্যে এই অঙ্কের সমাধান কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। কথা বুঝতে হবে কিন্তু, আমার কথা কি বুঝছেন? তার মানে x = 4টা, x = 4 হলে আমরা y = কত পাইছি? y = 2। সুতরাং এই যে x এবং y এর এই মানটা আমাদের লজিক্যাল সলিউশন এই অঙ্কের। এই ছবি আমার কথা কি বোঝা গেছে? তার মানে সে পেন্সিল কেনছে, সরি কলম কেনছে কয়টা? 4টা। পেন্সিল কেনছে কয়টা? 2টা। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে, অঙ্কে চাইছিল কি চাইছিল? যে কয়টি বলপেন কিনেছিল? 4টি বলপেন কিনেছিল, 4টি বলপেন কিনেছিল। অঙ্কটা বুঝছেন কিনা প্লিজ একটু রেসপন্স করেন তো। আমি আপনাদেরকে বুঝাইছি তাই মনে হচ্ছে যে অনেক সময় লাগবে, কিন্তু আপনি তো আর কাউকে বুঝাবেন না, আপনি 1 2 3 4 বসায় সমাধান করে ফেলবেন। ক্লিয়ার? একটু রেসপন্স করতে হবে। এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে মানে আমি তো বলছি সচরাচর আসে না। এই একটা প্রশ্ন কোথায় যেন আসছে, এই একটাই প্রশ্ন। হ্যাঁ, এই পর্যন্ত এই ধরনের একটা প্রশ্ন এই পর্যন্ত আসছে। হ্যাঁ, আর অন্য এখানে আপনি তো আর একটা আর x = 5 বসালেই তো কি হয়ে যাবে দেখেন। x = যখন 5 বসাবেন, দেখেন x = 5 বসালে 38 - 5 সাথে 35, দেখেন 38 - 35 মানে 3/5 মানে পয়েন্ট সামথিং। তারপর x এর মান 6 বসালে তো এগুলো নেগেটিভ চলে আসবে, y এর মান নেগেটিভ। x এর মান যদি 6 বসান তখন y এর মান চলে আসবে নেগেটিভ। নেগেটিভ মানে কি? আপনি পেন্সিল তো আর ওখান থেকে কিনবেন না, আরো বাড়ি থেকে যেয়ে দিয়ে দিবেন, তাই তো বিষয়টা। বুঝছেন? রিটার্ন এইটাই রিটার্ন, এইটাই রিটার্ন যা দেখাইছে এটাই রিটার্ন। হ্যাঁ, এটাই রিটার্ন লিখতে হবে যে এক্স পেন্সিলের মান যেহেতু ভগ্নাংশ সম্ভব না, সুতরাং এক্স এর মান মানে এক্স এর মান বা বলপেনের সংখ্যা 2 হতে পারে না বা 3 হতে পারে না। 4 এ যায় মিলছে তখন বলবেন হ্যাঁ এক্স এর মান যদি 4 হয় মানে বলপেনের সংখ্যা যদি 4 হয় সেক্ষেত্রে পেন্সিলের সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি। সুতরাং এই অঙ্কের উত্তর হচ্ছে, এভাবে আপনাকে বলতে হবে এই অঙ্কে বা সে 4টি বলপেন কিনেছিল, মানে লজিক্যাল সমাধান। ঠিক আছে? ওকে, আশা করি বুঝছেন। এবার আমি 23 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 23 বাকি ছিল। দেখেন আচ্ছা 23 নাম্বার প্রশ্ন দেখেন। 23 নাম্বার প্রশ্নে কি বলছে? 23 নাম্বার প্রশ্নে বলছে সমাধান করুন। দুইটা সমীকরণ দেওয়া আছে, এই একটা সরল সমীকরণ, এই একটা সরল সমীকরণ, আর সমাধান করতে বলছে। সমাধান করতে বলছে মানে চলকের মান বের করতে হবে, মানে x এবং y এর মান বের করতে হবে। ঠিক আছে? দেখেন প্রথম সমীকরণে কি আছে? x - cy = 0। দ্বিতীয় সমীকরণে আছে ay - cx = a² - c², a² - c²। আচ্ছা, এই দুইটা সমীকরণ সমাধান করে x এবং y এর মান বের করতে হবে। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, কাইন্ডলি একটু মনোযোগ দেন। তো এখানে প্রথমে আছে x, এখানে আছে প্রথমে y। আমরা আগে এই দুইটা সমীকরণকে সুন্দর করে সাজাই, মানে এটার সামনেও x আছে, এই সমীকরণের সামনেও x কে নিয়ে আসি, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। হ্যাঁ, তাই আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। হ্যাঁ, আর এই যে ay - cx, এই -cx টাকে সামনে নিয়ে আসলাম, -cx কে সামনে নিয়ে আসলাম আর ay টা পিছনে দিলাম, তাহলে +ay। কেন? এই x সামনে x আছে, এখানেও সামনে x রাখলাম, এখানে y আছে, এখানে y রাখলাম, = a² - c²। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা x এর মান যদি বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে? এই দুইটা সমীকরণকে হয় x টাকে কেটে দিতে হবে, না হলে y টাকে কেটে দিতে হবে। তো x এর সহগ এখানে হচ্ছে a, তাকান এদিকে, x এর সাথে আছে a আর এখানে x এর সাথে আছে c।
তাহলে আমি যদি এখানে সি নিয়ে আসতে পারি আর এখানে এ নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এটা সমান হয়ে যাবে, এক্স এর সহগ সমান হয়ে যাবে। তো এক্স এর সহগ সমান করার নিয়ম কি? এই সমীকরণে এক্স এর সহগ দিয়ে এই সমীকরণকে গুণ, এই সমীকরণের এক্স এর সহগ দিয়ে এই সমীকরণকে গুণ। তাহলে এক্স এর সাথে এখানে আছে এ, তাহলে এ দিয়ে আমরা 2 নাম্বারকে গুণ করব, আর এক্স এর সাথে এখানে আছে সি, সি দিয়ে আমরা 1 নাম্বারকে গুণ করব, গুণ করে যোগ করে দেব। কেন যোগ করব? কারণ এখানে সামনে আছে প্লাস আর এখানে সামনে আছে মাইনাস, তার মানে একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে, তাহলে যোগ করলেই প্লাস মাইনাসে কেটে যাবে, বুঝছেন? আচ্ছা, তাহলে 1 নং সমীকরণ, এই 1 নংকে সি দিয়ে গুণ, 1 নং গুণ সি প্লাস এই 2 নং সমীকরণকে এ দিয়ে গুণ, 2 নংকে এ দিয়ে গুণ করে পাই। আচ্ছা, 1 নংকে যদি সি দিয়ে গুণ করেন তাহলে এখানে এ সি এক্স হবে, এ সি এক্স প্লাস মাইনাস মাইনাস এ সি ওয়াই, সি দিয়ে গুণ করতেছে সি, তাহলে সি দিয়ে গুণ করে সি আর সি গুণ হয় সি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এখানে যদি 2 নং সমীকরণকে যদি আমরা এই যে 2 নং সমীকরণকে যদি আমরা এ দিয়ে গুণ করি তাহলে এখানে এ দিয়ে গুণ করলে এখানে হবে মাইনাস এ সি এক্স, হ্যাঁ, এখানে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এই পাশে এ দিয়ে, কিন্তু এ দিয়ে সবাইকে গুণ, তাহলে এই পাশেও গুণ করতে হবে, হ্যাঁ, তাহলে এই পাশে গুণ করলে এ কিউব, এ স্কোয়ারের সাথে এ গুণ হয়ে হবে এ কিউব মাইনাস এই সির সাথে এ গুণ হয়ে এ সি স্কোয়ার। এবার যেহেতু যোগ করবো তাহলে এই প্লাস এ সি এক্স মাইনাস এ সি এক্স কাটা, তাহলে এখানে কি থাকতেছে? এইটার সাথে এটা যোগ হবে। আচ্ছা, এটা যোগ হলে দেখেন তাহলে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এখানে থাকতেছে এ কিউব মাইনাস এ সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কি থাকলো? নিচে থাকলো হচ্ছে এ স্কোয়ার ওয়াই। আচ্ছা, নিচ থেকে দেখেন, নিচ থেকে ওয়াই কমন আছে, ওয়াই কমন নিলে কি থাকছে? ওয়াই কমন নিলে থাকতেছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর ওই পাশে আছে কি? এই পাশে আছে, দেখেন এখানে এ আছে এখানে এ আছে, তার মানে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমি যেহেতু ওয়াই এর মান বের করবো তাহলে ওয়াই রেখে দিই আর বাকিগুলো পার করে দিই, তাহলে ওয়াই রাখলাম, এই পাশে আছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই জিনিসটা এই পাশে গুণ আছে এই পাশে এসে ভাগ হবে, হ্যাঁ, এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার উপর থেকে নিচ থেকে কাটা, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ আসলো। এই ওয়াই এর মানটা এখন 1 নং সমীকরণে বসাই দিলেই হয়ে যাবে। ওয়াই এর মান 1 এ বসিয়ে, মান 1 নং এ বসিয়ে ওয়াই এর মান 1 নং এ বসাবো। হ্যাঁ, করে দিব, অপশন টেস্ট করে দিব, একটু ওয়েট করেন। এটা অপশন টেস্ট করে দিছিলাম, মূল নিয়ম তো করে দেইনি, মূল নিয়ম তো করে দেইনি, তাই না? মূল নিয়মটা করে দিতে হবে না, 23 নাম্বারের। হ্যাঁ, অপশন টেস্ট করে দিছিলাম। ওয়াই এর মানে 1 এ বসাবো, তাহলে 1 এ কি আছে? এক্স, ওই যে এক্স মাইনাস সি ওয়াই, তাহলে সি ইন্টু ওয়াই এর মান আবার কি? এ ইজ ইকুয়াল টু ওই পাশে 0। তাহলে আমরা যদি এক্স বের করবো তাহলে এ বের করবো, তাহলে এক্সটা রেখে দেন, এক্সটা রেখে দিলাম। এটা সি এটা এই পাশে মাইনাস আছে ওই পাশে যে প্লাস হবে, তার মানে সি এ। এখন যদি এক্স বের করবো, এক্স রেখে দিলাম, এই সি এ আর এ এই পাশে গুণ ছিল এই পাশে ভাগ হবে, এ কাটা, তাহলে এক্স ইকুয়াল টু সি। দ্যাট মিনস এক্স এর মান হচ্ছে সি আর ওয়াই এর মান হচ্ছে এ, তাহলে এক্স এর মান হচ্ছে সি, এই যে এক্স ইকুয়াল টু সি, ওয়াই ইকুয়াল টু এ। 1 নাম্বার ইকুয়েশন আমাদের, 1 নাম্বার অপশন আমাদের উত্তর। আর এমসিকিউ এর জন্য কি করতে বলছিলাম? অপশন টেস্ট। ওকে, আচ্ছা, এবার আমরা করবো অপশন টেস্ট। তো আমি দেখাই দিছিলাম এর আগে, হ্যাঁ, কিভাবে এই এক্স এর মান হিসেবে সি বসান, ওয়াই এর মান হিসেবে এ বসান, দেখেন এই সমীকরণ আর এই সমীকরণ সিদ্ধ হয় কিনা, যদি সিদ্ধ হয় এটাই উত্তর, ব্যাস। আচ্ছা, এবার আমি চলে যাব আমাদের আজকের মূল লেকচার, সেটা হচ্ছে অসমতা। অসমতা শেষ, এগুলো সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সব শেষ, শুধু দ্বিঘাত সমীকরণের 3টা অঙ্ক বাকি আছে, তাও অসমতার সাথে রিলেটেড। এই জন্য অসমতা যখন, দ্বিঘাত অসমতা যখন পড়াবো তখন এগুলো পড়াই দিব ইনশাআল্লাহ। আপনারা নিজেরাই পারবেন, হ্যাঁ, ওগুলো নিজেরাই পারবেন, তারপর আমি করে দিব। তাহলে অসমতা, অসমতা মানে কি? অসমতা মানে হচ্ছে যা সমান নয়। আচ্ছা, অসমতা মানে হচ্ছে যা সমান নয়। অসমতা মানে কি বলেন তো? অসমতা মানে হলো সমান নয়। সমতা, সমতা মানে কি? সমতা মানে সমান। সমতা মানে হচ্ছে সমান, হ্যাঁ, বেসিক বুঝতে হবে, বেসিক না বুঝে পড়ে লাভ নেই। আর অসমতা মানে হচ্ছে সমান নয়। যেমন আমি যদি বলি x ইজ ইকুয়াল টু 5,
তার মানে এক্স হচ্ছে 5 এর সমান। একটু তাকাবেন প্লিজ। আমি যদি বলি এক্স ইকুয়াল টু 5, তার মানে এক্স হচ্ছে 5 এর সমান, মানে 5 এর একদম সমান, মানে 5ই, অন্য কিছু না। কিন্তু আমি যদি বলি এক্স 5 এর সমান নয়, তাহলে দুইটা পয়েন্ট চলে আসে, এদিকে তাকান। কিন্তু এক্স যদি 5 এর সমান না হয়, তবে দুটি পয়েন্ট আসে, দুটি প্রবাবিলিটি আসে, হ্যাঁ, দুটি সম্ভাব্যতা আসে। সেটা কি? সেটা হচ্ছে এক্স যেহেতু 5 এর সমান নয়, তাহলে কি হতে পারে? এদিকে তাকান। এক্স 5 এর সমান না হলে এক্স 5 এর চেয়ে বড় হতে পারে। একজন বলছে না এক্স তো 5 এর ছোট হতে পারে। তাহলে অসমতার ব্যাপারটা হচ্ছে এখানে যে এক্স ইকুয়াল টু যদি 5 হয়, তার মানে এক্স হচ্ছে 5 এর সমান একদম, এটাকে বলে সমতা। বাট এক্স যদি 5 এর সমান না হয়, সেক্ষেত্রে দুইটা প্রবাবিলিটি তৈরি হয়, যে এক্স 5 এর চেয়ে বড় হতে পারে, এক্স 5 এর চেয়ে ছোট হতে পারে। এখানে এসে অসমতার কনসেপ্টটা ক্রিয়েট হয়েছে। তার মানে এক্স যদি 5 এর বড় হয়, তবে আমরা বলবো, তবে লিখতে হবে x is greater than 5. পয়েন্ট 1। পয়েন্ট 2, x যদি 5 এর ছোট হয়, তবে লিখতে হবে x is less than 5। এই যে এদিকে তাকান, এই যে দুইটা চিহ্ন লিখছি, এই যে এখানে একটা, এখানে একটা, এই দুইটা চিহ্নকে বলা হচ্ছে অসমতা চিহ্ন। অসমতা চিহ্ন, এই দুইটা চিহ্নকে বলে অসমতা চিহ্ন। এই যে এরকম, এটা গ্রেটার দেন, এটা কি লেস দেন। গ্রেটার দেন, গ্রেট মানে কি? বড় না? গ্রেট থেকে আসছে গ্রেটার, কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ মানে তুলনা, কম্পেয়ার করা মানে হচ্ছে তুলনা। তাহলে গ্রেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার। তো তুলনা কয়জনের মধ্যে করা হয়? অনেকের মধ্যে করা, সাধারণত দুইজনের মধ্যে তুলনা। দুইয়ের মধ্যে তুলনা করার সময় আমরা কম্পারেটিভ, দুই বা ততোধিক, অনেকের মধ্যে তুলনা করা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্রেট থেকে আসছে গ্রেটার, তাহলে GREATER, গ্রেটার দেন। এই যে অসমতার জন্য, সরি, কম্পারেটিভ ডিগ্রিতে দেন ব্যবহার করা হয় একজনের তুলনায় আর একজন। হ্যাঁ, আর এটা হচ্ছে লেস দেন, লেস, আমি দেখাবো, সমস্যা নেই, টেনশন করেন না। লেস দেন, তাহলে গ্রেটার দেন আর লেস দেন। তার মানে কেন দুইটা চিহ্ন, কেন অসমতার চিহ্ন দুইটা হওয়ার কারণ হচ্ছে, যেহেতু কোনো একটা জিনিস একজনের চেয়ে ছোট হতে পারে, আবার তার চেয়ে বড় হতে পারে, এই জন্য দুইটা চিহ্ন, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন। আশা করি বুঝছেন। তার মানে ইকুয়ালে আমার একটাই পয়েন্ট, যে x ইকুয়াল টু 5, এটা x এর মান 5 এর সমান। আর যখন বলতেছি না x এর মান 5 এর সমান নয়, মানে অসমতার কথা চলে আসছে, তখন 5 এর চেয়ে বড় হতে পারে, 5 এর চেয়ে ছোট হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন, তাইলে x ইজ গ্রেটার দ্যান 5, তাকান এদিকে প্লিজ। এটাকে বলা হয় x ইজ গ্রেটার দ্যান 5। এটাকে ইংরেজিতে বলতে হবে এইভাবে, x এর মান 5 এর চেয়ে বড়। তাহলে এখানে কিন্তু তুলনা করা হচ্ছে, x এবং 5 এর তুলনা করা হচ্ছে। এই যে, হ্যাঁ, x এবং 5 এর মধ্যে তুলনা। এটাকে ইংরেজিতে বলতে হবে এরকম, x ইজ গ্রেটার দেন। এই বেসিক আলোচনা শোনেন, 40 মিনিট থেকে 50 মিনিট বেসিক আলোচনা হবে। হ্যাঁ, কেউ বিরক্ত হবেন না, বিরক্ত হইলে লাভ নাই। x ইজ গ্রেটার দেন 5। x ইজ গ্রেটার দেন, x হচ্ছে গ্রেটার, বড়, কার চেয়ে? 5 এর চেয়ে। 2 নাম্বার, x ইজ লেস দেন 5। এটাকে আমরা বলতে হবে x এর মান 5 এর ছোট, 5 এর চেয়ে ছোট। তখন কি বলতে হবে? x ইজ, আর ইংরেজিতে বলতে হবে x ইজ লেস দেন 5। x ইজ লেস দেন 5। ঠিক আছে? এখন অনেকেই বোঝে না যে ভাই
কোনটা বড় কোনটা ছোট, সবাই তাকান প্লিজ। অনেকেই বোঝে না যে কোনটা বড় কোনটা ছোট, অনেকেরা করতে পারে, ডিনোট করতে পারে না যে কে বড় কে ছোট। তো আমি ছোটবেলায় আমার স্যার যেভাবে শিখাইছে আমি সেইভাবে মনে রাখছি, অনেকেই অনেকভাবে মনে রাখে, বাট আমি যেভাবে মনে রাখছি সেইভাবে আপনাকে আমি বলছি। এখানে কিন্তু আবার বলছি দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে, একজন বড় একজন ছোট। এখন কে বড় এই দুইজনের মধ্যে, যে এক্স আর 5, এই দুইজনের মধ্যে কে বড় কে ছোট, এটা অনেকে মনে রাখতে পারে না। তো আমি মনে রাখি কিভাবে, যে আচ্ছা মনে করেন যে একটা তীর, এই যে তীরের মাথা এরকম না, তীর না। এখন দুইজন লোকের মধ্যে একজন আরেকজনকে তীর মারতেছে, এদিকে তাকান। দুইজন লোকের মধ্যে একজন আরেকজনকে তীর মারতেছে। আচ্ছা আপনি বলেন তো তীর কে কাকে মারবে? দুইজন লোকের মধ্যে একজন হচ্ছে দুর্বল, একজন হচ্ছে সবল শক্তিশালী, মানে একজন ছোট একজন বড়। এই ছোটকে আমি দুর্বল বলতেছি আর সবলকে আমি বড় বলতেছি। হ্যাঁ, তাহলে কে কাকে তীর মারবে বলেন তো? নিশ্চয়ই এই সবল ব্যক্তি দুর্বল ব্যক্তিকে তীর মারবে। ওই দুর্বল ব্যক্তির কোনো ক্ষমতা নাই ওই সবল ব্যক্তিকে তীর মারার জন্য। কেন? কারণ সে জানে আমি যদি তীর মেরেও থাকি তাহলে তীর মারার পরে আমার জীবন শেষ করে দিবে। তার মানে সবসময় তীর থাকে সবসময় দুর্বলের দিকে, সোজা কথা। তীরের মাথা থাকে সবসময় দুর্বলের দিকে। তাহলে তীরের মাথা কার দিকে থাকে? দুর্বলের দিকে। কথা কি বুঝছেন? তার মানে দুইজনের মধ্যে যখন কম্পেয়ার করবেন তখন ওই দুইজনের মধ্যে যে ছোট তার দিকে তীরের মাথা থাকবে। আমি এইভাবে মনে রাখতাম এবং আমার কাছে খুবই ইফেক্টিভ লাগতো যে না, হ্যাঁ এইভাবে মনে থাকে। তাহলে যে বড় যে হচ্ছে ছোট তার দিকে তীরের মাথা থাকবে তার দিকে। তাহলে এই অসমতার চিহ্নের দেখেন এই অংশটা কিন্তু এই অংশটা দেখেন তীরের মতো না, তীরের মাথার মতো না। তাহলে তীরের মাথা কার দিকে আছে? এখানে তীরের মাথা কার দিকে? তীরের মাথা 5-এর দিকে। এর মানে হচ্ছে 5 হচ্ছে ছোট কার চেয়ে? এই পাশে যে আছে তার চেয়ে। এই জন্য আমরা বলবো 5 হচ্ছে x এর চেয়ে ছোট। আমি যদি উল্টায় বলি x হচ্ছে 5-এর চেয়ে বড়, একই কথা। 5 x এর চেয়ে ছোট মানে শোনেন এগুলা কথাবার্তা, এগুলা কিন্তু ভ্যালু আছে। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন যে ভাই এগুলা কি বলছে। হ্যাঁ, আপনি যেভাবে ইচ্ছা মনে রাখেন, যেভাবে ইচ্ছা মনে রাখেন, বাট আমি আমার মতো করে বলতেছি, কিন্তু মনে আপনাকে রাখতে হবে। তাহলে এখানে তীরের মাথা 5-এর দিকে, সুতরাং এখানে 5 হচ্ছে ছোট। যার দিকে তীরের মাথা থাকবে সে ছোট, কারণ দুর্বলের দিকে সবসময় তীর থাকে, সবলের দিকে কেউ তীর মারতে পারে না, সাহসী হবে না। হ্যাঁ, তাহলে এখানে 5 ছোট, তার মানে x বড়, কারণ এই দুইজনের মধ্যে একজন ছোট একজন বড়। এখন কে ছোট? ছোট জনকে যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে বাকি অন্যজন বড়। তাহলে এখানে ছোট হচ্ছে 5, তার মানে বড় হচ্ছে x। তাহলে বড় হচ্ছে x কার চেয়ে? 5-এর চেয়ে। তাই আমরা বলতেছি x ইজ গ্রেটার দ্যান 5। ব্যাস। এখানে তীরের মাথা কার দিকে? দিকে তাকান, এখানে তীরের মাথা x এর দিকে। দেখেন এই যে তীরের মাথা x এর দিকে, এখানে তীরের মাথা x এর দিকে, তার মানে এখানে x ছোট কার চেয়ে? 5-এর চেয়ে। তাই আমরা বলতেছি x ইজ লেস দ্যান, x হচ্ছে লেস দ্যান কার চেয়ে? লেস দ্যান মানে চেয়ে, কার চেয়ে? 5-এর চেয়ে। হলো, আপনি যেভাবে মনে রাখেন কোনো সমস্যা নেই। এইবার বুঝছেন কিনা বলেন যে কে বড় কে ছোট, এটুকু মনে রাখতে হবে। আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখেন। আমি যদি বলি, একটু তাকান, আমি যদি বলি x ইজ লেস দ্যান 0, তাকান, x ইজ, আচ্ছা x, এই দুইজনের মধ্যে কে ছোট? এই দুইজনের মধ্যে তীরের মাথা কার দিকে? x এর দিকে, তার মানে x হচ্ছে ছোট কার চেয়ে? এই 0-র চেয়ে। ছোট জনকে যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে বাকি অন্য জন যে আছে সে বড়। তার মানে এখানে আপনাকে বলতে হবে x ইজ কি? লেস দ্যান 0। ব্যাস। এখন অনেকে বলে ভাই আমি যে বলতেছি x হচ্ছে 0-র চেয়ে ছোট, মানে x ইজ লেস দ্যান 0, তাহলে আমি কি বলতে পারি না 0 ইজ লেস দ্যান x? হ্যাঁ বলতে পারি, কিন্তু সাধারণত এগুলা বলার সময় চলক দিয়ে শুরু করতে হয় যদি এখানে শুধু একটা মান থাকে। আমি এগুলো আস্তে আস্তে আপনি নিজেই বুঝবেন, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে আমি যদি বলি x ইজ x, এই যে এরকম যদি দিই তাহলে এখানে কে বড় কে ছোট? এখানে তীরের মাথা কার দিকে? তীরের মাথা -5-এর দিকে, তার মানে -5 হচ্ছে ছোট কার চেয়ে? x এর চেয়ে। তাহলে কি বলবেন? তার মানে -5 ছোট, তাহলে x বড়। তীরের মাথা -5-এর দিকে মানে -5 ছোট, x হচ্ছে বড়। তাহলে কি লিখবো? x ইজ গ্রেটার দ্যান কত? গ্রেটার দ্যান -5। x ইজ গ্রেটার দ্যান -5, x হচ্ছে বড়।
অসমতার যোগাশ্রয়ী প্রোগ্রাম একই এরকম না, যোগাশ্রয়ী প্রোগ্রামের সাথে অসমতার সম্পর্ক আছে। হ্যাঁ, আপনার এখানে যোগাশ্রয়ী প্রোগ্রাম পড়া লাগবে না, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যে এক্স এর মান, এখানে কিন্তু এক্স এর মান কয়টা জিনিসের সাথে তুলনা করা হয়েছে? এক্স এর মান কিন্তু একটা জিনিসের সাথে তুলনা করা হয়েছে, একটা মানের সাথে। এখানে এক্স এর মান কয়টা মানের সাথে তুলনা করা হয়েছে? একটার সাথে। কিন্তু এখন আমরা দেখব এক্স এর মান যদি দুইটা মানের সাথে তুলনা করা হয়, ঠিক আছে? দেখেন, এক্স এর মান দুইটা মানের সাথে তুলনা করা হয়। মনে করেন ঠিক আছে, দেখেন এখানে কিন্তু দুইটা মান, এক্স কে তুলনা করা হয়েছে 5 এর সাথে, আবার এক্স কে তুলনা করা হয়েছে 3 এর সাথে। এই ধরনের ক্ষেত্রে আপনি কি করবেন? এই ধরনের ক্ষেত্রে কি করবেন? দেখেন এখানে কিন্তু দুইটা অসমতা আছে, এদিকে তাকান, এখানে কিন্তু দুইটা অসমতা, এই অংশটুকু একটা অসমতা আর এই অংশটুকু একটা অসমতা। ঠিক আছে, আমি বুঝাই দিব। তাহলে এই অংশটুকু যদি আমি বলি, এই অংশটুকু আগে ভেঙে লিখি। এই অংশটুকু কি বোঝাচ্ছে? এখানে তীর চিহ্ন কার দিকে? তীর চিহ্ন হচ্ছে 3 এর দিকে, তীরের মাথা 3 এর দিকে, তার মানে 3 হচ্ছে ছোট, এক্স হচ্ছে বড়। তার মানে এই অংশটা বোঝাচ্ছে যে এক্স, এই অংশটা, এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা বোঝাচ্ছে যে এক্স ইজ গ্রেটার দেন 3, এক্স ইজ গ্রেটার দেন গ্রেটার দেন 3, এক্স ইজ গ্রেটার দেন 3। আর এই অংশটা, এই যে এই যে এই যে এইটুক যদি নেই, তাহলে ওইটুক কি বলতেছে? আচ্ছা, এই অংশে তীরের মাথা কার দিকে? এই অংশের তীরের মাথা এক্স এর দিকে। তার মানে এই অংশ হচ্ছে এক্স হলো ছোট, তার মানে 5 হচ্ছে বড়। তার মানে এই অংশে এক্স ছোট, তাহলে কি বলবো? তাহলে আমি বলবো এক্স ইজ লেস দেন 5, এক্স ইজ লেস দেন 5, এক্স ইজ লেস দেন 5। এখন এই দুইটা অসমতাকে একত্র করে এরকম লেখা যাচ্ছে। তাহলে কিভাবে? এখন এই জিনিসটাকে যখন একবারে পড়বেন, সেক্ষেত্রে পড়ার সময় অবশ্যই, এদিকে তাকান, অসমতাকে পড়ার সময় সবসময় বাম পাশ থেকে শুরু করতে হয়, বাম পাশ থেকে শুরু করতে হয়। হ্যাঁ, এই পাশ থেকে পড়লেও সমস্যা নাই, কিন্তু নিয়ম হচ্ছে বাম পাশ থেকে পড়া। তার মানে এই পাশ থেকে পড়ে এই পাশে যাবেন। তাহলে প্রথমে এইটুক পড়বেন, এদিকে তাকান, এদিকে প্লিজ। তাই এইটুক যখন পড়বেন কি লিখবেন? 3, এইটুকের মধ্যে তীরের মাথা কার দিকে? 3 এর দিকে। তার মানে এইটুকে হচ্ছে 3 ছোট, কার চেয়ে? এক্স এর চেয়ে। তার মানে এক্স হচ্ছে বড়, 3 ছোট। তাহলে এই পাশে পড়বেন এইভাবে, 3 ইজ লেস দেন এক্স। এই যে এইটুকের জন্য পড়বেন, এই যে এইটুকের জন্য। আচ্ছা, আমি এই জিনিসটা এখানে লিখি। এইটুকের জন্য পড়বেন, লিখবেন হচ্ছে 3 ইজ লেস দেন এক্স, 3 ইজ লেস দেন এক্স। এখন তারপরে এইটুকের জন্য তাহলে 3 ইজ লেস দেন এক্স, তারপরে কি লিখবেন? এক্স ইজ লেস দেন 5, এদিকে তাকান। এরপরে কমা দিয়ে লিখবেন এক্স ইজ লেস দেন 5। এখন এই যে এক্স কথাটা ডাবল না দিয়ে, এদিকে তাকান, এক্স কথাটা এখানে দুইবার না দিয়ে আপনি যদি একবার ইউজ করেন, তাহলেই ঘটনাটা ঘটে যাবে। এই যে দেখেন, দেখেন এইটুক যখন পড়বেন, এইটুক, এই পাশের অংশটুক, তাহলে 3 ইজ লেস দেন এক্স, এই যে 3 ইজ লেস দেন এক্স। তারপরে এই অংশটুক যখন পড়বেন, তাহলে কি পড়বেন? এক্স ইজ লেস দেন 5, এই যে এক্স ইজ লেস দেন 5। তার মানে এই এক্স কথা, এই যে এক্স, এই এক্সটা এই অংশের সাথেও সম্পৃক্ত, এই এক্সটা এই পাশের অংশের সাথে সম্পৃক্ত। মানে এই একই এক্স এই পাশের অংশকেও কানেক্ট করতেছে, এই পাশের অংশকেও কানেক্ট করতেছে। তাই এক্সটাকে দুইবার লেখার দরকার নেই। আমার কথা কি বুঝাইতে পারছি? এই জায়গাটা কিন্তু অনেকে বোঝে না, যে ভাই এখানে এই অংশে এইটুক লিখলেন, পরের অংশ তো লিখলেন না। তাহলে 3 ইজ লেস দেন এক্স, এই যে 3 ইজ লেস দেন এক্স, তারপরের অংশ বলতেছে 3 ইজ লেস দেন এক্স, তারপরের অংশ বলতেছে এক্স ইজ লেস দেন 5। তাহলে এক্স ইজ লেস দেন 5, এই একই এক্স এই পাশের অংশও কাজ করতেছে, এই একই এক্স ওই পাশের অংশও কাজ করতেছে। এই জন্য একবারে যখন পড়বেন, এইভাবে পড়বেন, 3 ইজ লেস দেন এক্স, তারপর আবার এক্স বলার দরকার নাই, আবার এক্স বলার দরকার নাই। তাহলে কি লিখবেন? 3 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 5। মানে আপনি এই এক্স কথাটা এখানে ডাবল বলবেন না, কারণ 3 ইজ লেস দেন এক্স, তারপরে তো আপনি বলবেন আবারও তো বলবেন যে এক্স ইজ লেস দেন 5। তো ওই যে 3 ইজ লেস দেন এক্স বলছেন না, ওই এক্সটাই আবার পরের অংশের কাজ করে দিবে। তাহলে 3 ইজ লেস দেন এক্স, তারপরে বলবেন এক্স ইজ লেস দেন 5,
তাহলে ওই এক্স আর বলেন না, 3 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 5, মানে ওই এক্সটা, আমার কথা মানে বুঝতেছেন না? এই যে দেখেন, এই যে 3 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 5, মানে ওই 3 ইজ লেস দেন এক্স, তারপর আবার এক্স ইজ লেস দেন 5, এই কথা বলার দরকার নাই। 3 ইজ লেস দেন এক্স, ওই এক্সই আবার বলতেছে যে এক্স ইজ লেস দেন 5, মানে ওই একই এক্স এই পাশের অংশের সাথেও কাজ করতেছে, ওই পাশের অংশের সাথেও কাজ করতেছে। বোঝা গেছে কিনা বলেন তো? এটা অনেকে বলে যে ভাই কথাটা মানে বুঝতে পারে না, 3 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 5, ওই যে 3 ইজ লেস দেন এক্স বললেন না, ওই এক্স কে ধরে বলবেন ইজ লেস দেন 5। x is greater than 3 and less than 5, x is greater than 3 and greater than 5 বলা যাবে, বলা যাবে না তা না, বলা তো যাবে। x is greater than 3, 3 এর চেয়ে বড়, and x is less than 5, এ কথা সত্য। হ্যাঁ, এখানে তো বলাই যায় x is greater than 3, x এর মান 3 এর চেয়ে বড়, and x is less than 5, এই কথা বলা যাবে, এই কথা বলা যায়, এটা বলতেই। হ্যাঁ, চলককে একবার বলতে হবে। আশা করি বুঝছেন। হ্যাঁ, এখন আপনারা তাহলে এটা কিভাবে বলবেন বলেন তো? এটা কিভাবে বলবেন? -4 -4, আচ্ছা এটাকে আপনারা কিভাবে বলবেন? অসমতার ভাষায় এটাকে কিভাবে বলবেন? হ্যাঁ, তাহলে প্রথমে এখান থেকে শুরু করুন, বাম পাশ থেকে শুরু করতে হয় সাধারণত। তাহলে এখানে এই অংশে তীরের মাথা কার দিকে? তীরের মাথা -4 এর দিকে, তার মানে -4 হচ্ছে ছোট। তাহলে -4 ইজ লেস দেন এক্স, -4 এক্স হচ্ছে ছোট, তাহলে -4 ইজ লেস দেন এক্স, আবার এক্স হচ্ছে 2 এর চেয়ে ছোট, তাহলে -4 ইজ লেস দেন এক্স, আবার এক্স 2 এর চেয়ে ছোট, তার মানে এক্স ইজ লেস দেন 2। বোঝা গেছে? এক্স ইজ লেস দেন 2, খুবই সিম্পল, খুবই সিম্পল, শুধু একটু মানে বুঝে বুঝে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন অসমতা এবং সমতা যদি একই সাথে থাকে, দেখেন অসমতা ও সমতা একই সাথে থাকলে, একই সাথে থাকলে অসমতা মানে হচ্ছে এইটা আর সমতা মানে হচ্ছে এইটা, এরা যদি একই সাথে থাকে, কম্বাইন্ড থাকে, মানে এইটা এবং এইটা একত্রে থাকে। দেখেন এদিকে তাকান, মানে মনে করেন x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, এই যে এটা দেখেন ইকুয়াল সাইন, এই যে ইকুয়াল এরকম দুইটা সাইন থাকে না, দুইটা দাগ থাকে না, তো অসমতার এই দাগ আর এই দাগ, এই দুইটা মিলে এইটুক মিলে হচ্ছে ইকুয়াল সাইন। দেখেন এই যে এইটুকের সাথে এইটুক মিলে হচ্ছে ইকুয়াল সাইন, বুঝছেন? তাহলে এই টোটালটা হচ্ছে অসমতা, আর এই দাগ আর এই দিক মিলে একটু বাঁকা করে ইকুয়াল হয়েছে না, বাঁকা করে ইকুয়াল হয়েছে না, ইয়েস। তাহলে যদি কোনো অসমতা চিহ্নের নিচে, উপরে থাকবে না, নিচে যদি এরকম দাগ দেখেন তাহলে বুঝবেন এটা হচ্ছে অসমতা এবং সমতা একত্রে আছে। তার মানে এটা দ্বারা কি বুঝে, এখানে তীর চিহ্ন কার দিকে? তীরের মাথা হচ্ছে 5 এর দিকে, তাহলে 5 হচ্ছে ছোট, এক্স হচ্ছে বড়, তাহলে এক্স বড় কার চেয়ে? 5 এর, তাহলে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাহলে এক্স এর মান 5 এর চেয়ে বড় অথবা 5 এর সমান। তাহলে সমতা এবং অসমতা যদি একসাথে থাকে তাহলে এটাকে কি বলবো? এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর অবশ্যই অর হবে, এটার ক্ষেত্রে অবশ্যই অর বলতে হবে। হ্যাঁ, অর ইকুয়াল টু 5, তার মানে এক্স এর মান হয় 5 এর সমান অথবা 5 এর চেয়ে বড়। কারণ এখানে অর কেন বলা হচ্ছে, অথবা কেন বলা হচ্ছে, এখানে কেন এন্ড বলা হচ্ছে না? বলতে পারবেন এখানে কেন এন্ড বলা হচ্ছে না, অরই কেন বলা হচ্ছে?
অরই বলতে হবে, অরই বলতে হবে, এন্ড বলা যাবে না, অর বলতে হবে। তাহলে এক্স এর মান 5 এর সমান অথবা 5 এর চেয়ে বড়। এই অর বলার কারণ হচ্ছে, আচ্ছা যে 5 এর সমান হয় সে কি 5 এর চেয়ে বড় হতে পারে? ইম্পসিবল, ইম্পসিবল। আবার যে 5 এর চেয়ে বড় সে কি 5 এর সমান হতে পারে? কখনোই না। তার মানে আমি যদি বলি এরকম যে এক্স এর মান 5 এর সমান এবং 5 এর চেয়ে বড়, এই কথা কেউ মানবে? যে আপনি বলতে চাচ্ছেন, আপনি বলেন যে এক্স এর মান 5 এর চেয়ে বড়, আবার বলতেছেন এবং 5 এর সমান, এটা সম্ভব? তাহলে কি বলতে হবে? এক্স এর মান হয় 5 এর সমান অথবা 5 এর চেয়ে বড়, মানে হয় এইটা অথবা এটা, এই জন্য অথবা ব্যবহার করতে হবে। ইয়েস, দুইটা একসাথে, এই দুইটা ঘটনা একসাথে ঘটতে পারে না যে এক্স এর মান 5 এর সমান আবার 5 এর চেয়ে বড়। এটা মানুষ পাগল বলবে, বলছে এক্স এর মান 5 এর সমান আবার 5 এবং 5 এর চেয়ে বড়। আরে ভাই, যে 5 এর সমান হয় সে কখনো 5 এর চেয়ে বড় হতে পারে? আমি তো বলেই দিছি এক্স ইজ ইকুয়াল টু 5। বা যে 5 এর চেয়ে বড় সে তো 5 এর সমান হতে পারে না। তার মানে এই দুইটা ঘটনা একসাথে ঘটানো সম্ভব না। তাহলে কি হয় এটা অথবা এটা, তাই বলা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 5 অর ইকুয়াল টু এক্স, মানে এক্স এর মান হয় 5 এর চেয়ে বড়, না হলে 5 এর সমান। এই জন্য অরই বলতে হবে, অন্য কিছু বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আবার এরকম থাকতে পারে যে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু, এই যে ইকুয়াল, মানে এই অসমতা চিহ্নের নিচে যদি এরকম একটা দাগ থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে অসমতা এবং সমতা একসাথে আছে। তাহলে এটাকে কিভাবে বলবেন? এখানে তীরের মাথা কার দিকে? এক্স এর দিকে, তার মানে এক্স হচ্ছে ছোট, কার চেয়ে? -2 এর চেয়ে ছোট। তাহলে কি বলবেন? প্রথমে বলবেন এক্স ইজ লেস দেন -2, এক্স ইজ লেস দেন -2 অর ইকুয়াল টু লেস দেন, আচ্ছা লেস দেন -2, লেস দেন অর ইকুয়াল টু, লেস দেনের পরেই অর ইকুয়াল টু বলে দিতে হবে, মানে একসাথে দুইটা বলে দিতে হবে, অর ইকুয়াল টু -2, ঠিক আছে? এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু -2। আশা করি বুঝতে পারছেন। তার মানে ইকুয়াল সাইন যদি অসমতা এবং সমতা একসাথে থাকলে এইভাবে লিখতে হবে। আচ্ছা, এক্সাম্পল এখান থেকে নিই। আচ্ছা, যদি এরকম দেওয়া থাকে, তাহলে শুরু করতে হবে বাম পাশ থেকে। তাহলে এই অংশে তীরের মাথা কার দিকে? তীরের মাথা 0 এর দিকে, মানে 0 ছোট, কার চেয়ে? এক্স এর সেট। তাহলে কি বলবেন? 0 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স। তাহলে 0 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স। তারপরে কিন্তু আবার এখানে কি? এখানে তীরের মাথা এক্স এর দিকে, তার মানে এখানে হচ্ছে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 3। তাহলে এরপরে তো এক্স তো বলছেন, তারপরে আবার লেখার দরকার নেই যে এক্স ইজ, এই এক্স দিয়েই পরের অংশের কাজ ছেড়ে দিতে হবে। তাহলে 0 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 3। তাহলে ইজ লেস দেন অর ইকুয়াল টু 3। আচ্ছা, তাহলে দেখেন 0 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স, পরে হচ্ছে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 3, এই এক্সটাই আবার পরের অংশের কাজ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ, এই এক্সটা ডাবল উল্লেখ করা যাবে না, একবারই। আচ্ছা, তাহলে এখানে কি হবে? দেখেন এই যে একটা অসমতা আমরা লিখছি, এই অসমতাতে এখানে ইকুয়াল সাইনটা আছে, এখানে ইকুয়াল সাইন নাই, এরকম থাকতেই পারে। একটাতে ইকুয়াল সাইন আছে, একটাতে ইকুয়াল সাইন নাই। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে? এই পাশ থেকে শুরু। তাহলে এই অংশের তীর চিহ্ন কার দিকে? -5 এর দিকে, তার মানে -5 ছোট। তাহলে -5 ইজ লেস দেন অর ইকুয়াল টু বলা যাবে না, এখানে কিন্তু ইকুয়াল নাই। -5 ইজ লেস দেন এক্স, হ্যাঁ, ইজ লেস দেন অর ইকুয়াল টু 7। তার মানে এইখানে কিন্তু আবার লেস দেনও বলতে হবে, ইকুয়াল টু বলতে হবে। তাহলে -5 ইজ লেস দেন এক্স, আর এই অংশে কি? এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 7। তার মানে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 7। ক্লিয়ার? -5 is less than x is less than or equal to 7. Yes. Okay. আচ্ছা, এখন অসমতাকে, আচ্ছা এখন হচ্ছে আমরা সংখ্যা রেখার কনসেপ্ট নিব। সংখ্যা রেখা,
সংখ্যারেখায় বিভিন্ন মানকে স্থাপন, সংখ্যারেখায় বিভিন্ন মানকে স্থাপন। হ্যাঁ, আপনার কাছে মনে করেন যে কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করতে হবে। কিভাবে স্থাপন করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সংখ্যারেখার কনসেপ্টটা আগে বোঝেন, এর আগেও বুঝাইছি, তারপর আরেকবার বলছি। সংখ্যারেখা হচ্ছে একটা রেখা, যে রেখার দুই পাশেই চলমান থাকবে, এদিকেও চলমান থাকবে, এদিকেও চলমান থাকবে। এদিকেও প্রান্তবিন্দু নাই, এই যে তীর চিহ্ন মনে আছে, রেখার কোনো প্রান্তবিন্দু নাই, দুই পাশে তীর চিহ্ন থাকে, তার মানে এদিকেও চলবে, এদিকেও চলবে। সংখ্যারেখার মাঝখানে থাকে 0, আর সংখ্যারেখার দিকে তাকায় দুই দিকে হাত প্রসারিত করলে এই ডান পাশে হচ্ছে ধনাত্মক সংখ্যা, বাম পাশে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, ডান পাশে ধনাত্মক সংখ্যা, বাম পাশে ঋণাত্মক সংখ্যা। তো এদিকে পজিটিভ সংখ্যা এরকম দেওয়া থাকে, লাস্টে প্লাস ইনফিনিটি, মনে আছে? এদিকে নেগেটিভ সংখ্যা দেওয়া থাকে, লাস্টে মাইনাস ইনফিনিটি। আমি আশা করছি এগুলো আপনারা জানেন। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে, আপনাকে মনে করেন যে কিছু সংখ্যা দেওয়া আছে, মনে করেন যে 3, 5, -7, -3, 0, 9, হ্যাঁ, 0, 9, 2 বলা হলো। এই সংখ্যাগুলোকে আপনার সংখ্যারেখায় স্থাপন করতে হবে। তাকান প্লিজ, আপনাকে এই সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করতে হবে। হ্যাঁ, সংখ্যারেখায় এই সংখ্যাগুলোকে স্থাপন করতে হবে। এখন সংখ্যারেখায় মনোযোগ দেন, একটা কথা আমি বলে দিচ্ছি, সংখ্যারেখায় ছোট সংখ্যাগুলো সব সময় বাম পাশে থাকবে, যে বড় সে ডান পাশে থাকবে। এদিকে তাকান প্লিজ, সংখ্যারেখায় ছোট সংখ্যা সবসময় বাম পাশে, যে ছোট সে বাম পাশে, ছোট মানে বাম পাশে, বড় মানে ডান পাশে। ঠিক আছে, তাহলে সংখ্যারেখায় ছোট সংখ্যা বাম পাশে থাকবে, বড় সংখ্যা ডান পাশে থাকবে। অনেকগুলো সংখ্যা যখন দেওয়া থাকবে এবং বলবে এই সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করেন, তখন আপনাকে কি কাজটা করতে হবে? তখন আপনাকে সবচেয়ে ছোটটাকে বাম পাশ থেকে বসায় যেতে হবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোটকে, এদিকে বলেন তো, এদের মধ্যে সবচেয়ে ছোটকে, একটু রেসপন্স করেন তো, এদের মধ্যে সবচেয়ে ছোটকে বলেন, এদের মধ্যে সবচেয়ে ছোটকে, কাইন্ডলি রেসপন্স করতে হবে। সংখ্যারেখার এই বেসিকগুলো, না সরি, অসমতার এই বেসিকগুলো নিয়ে আলোচনা করার কারণ আছে, কারণ একসময় আমিও ওই উল্টাপাল্টা করে ফেলতাম, হ্যাঁ, যাতে আপনাদের আমার মতো ভোগান্তি না হয় তাই। আচ্ছা, এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে -7, তাহলে -7কে সবার বাম পাশে বসাতে হবে। মানে সোজা কথা, সবচেয়ে ছোটটার অবস্থান বাম পাশে। কতগুলো সংখ্যার মধ্যে যখন তুলনা করবেন কে বড় কে ছোট, সবচেয়ে ছোট হচ্ছে বাম পাশে, তারপরে ছোটকে, তারপরে -7 এর পরে ছোট হচ্ছে -3, মানে -7 হচ্ছে বড় হচ্ছে -3, তারপরে তার পরবর্তী হচ্ছে -3 এখানে। এখন বলবেন যে ভাই সবচেয়ে ছোটকে বাম পাশে, তারপরে তার ছোট, মানে তার ইমিডিয়েট বড়, তার ইমিডিয়েট বড়, এরকম আস্তে আস্তে বসায় যেতে হবে, ব্যাস। -3 এর পরে বড়কে 0, তাহলে এখানে 0, তারপরে বড়কে 2, তাহলে এখানে 2, তারপরে বড়কে 3, তাহলে এখানে 3, তারপরে বড়কে 5, তাহলে এখানে 5, তারপরে সবচেয়ে বড় 9। দেখছেন, সবচেয়ে বড় জনের অবস্থান সবার ডানে, সবচেয়ে ছোট জনের অবস্থান সবার বামে। মানে কতগুলো সংখ্যাকে যখন আপনার সংখ্যারেখায় বসাতে হবে, তখন আপনি কি করবেন, সবচেয়ে ছোটটাকে বামে বসাবেন, তারপরে তার বড়, তারপরে তার বড়, তারপরে তার বড়, এরকম করতে করতে সবচেয়ে সিনিয়রকে লাস্টে বসাবেন। এইভাবে চলতে থাকবে, এইভাবেই সংখ্যারেখায় বসাতে হবে। হ্যাঁ, এখন দেখেন, এখন সংখ্যারেখার ব্যাপারটা হচ্ছে যে সংখ্যারেখায় যদি মনে করেন যে দুইটা সংখ্যা আছে, মনে করেন যে 3 আর 7, এই 3 আর 7কে আপনি সংখ্যারেখায় স্থাপন করবেন, কাকে কোথায় বসাবেন? আমি আগেই বলছি, ছোট জন বামে থাকবে, বড় জন ডানে থাকবে। তাহলে সবসময় ছোট জনকে আগে বসাবেন, এটা নিয়ম না, মানে এভাবে বসালে পরে ভুল হবে না। তাহলে ছোট জনকে আপনি এখানে বসাই দিলেন। এখন বলেন বড় জনকে কোথায় বসালে পরে, এখন বড় জনকে কোথায় বসাবেন? এই 3-এর ডান পাশে। অনেকে মনে করে ডান পাশে মানে এই পাশে, না, এরকম না, এদিকে তাকান প্লিজ। অনেকে বলছে ভাই 3 যদি আমি এখানে বসাই হবে না, এদিকে তাকান, বলেন তো, আমি যদি 3কে এখানে বসাই হবে না? রেসপন্স করেন তো, 3 যদি এখানে বসাই হবে না? রেসপন্স করতে হবে।
3 যদি আমি এখানে বসাই হবে না হবে না? রেসপন্স করেন। তিন যদি এখানে বসাই এটা হবে না হবে না? হবে। পল্লব পিকে বলছে হবে। কিভাবে হবে? কিভাবে হবে বলেন তো, আমি জানতে চাই কিভাবে হবে। কিভাবে হবে বা কি করলে হবে? আচ্ছা সবাই বলছেন হবে, থ্যাংক ইউ। কি করলে হবে এখন একটু বলতে হবে প্লিজ কাইন্ডলি। ইয়েস, এখন আমি এই 7টাকে যদি এই পাশে বসাই তাহলেই হবে। মানে সোজা কথা, কতগুলো সংখ্যাকে আপনি সংখ্যা রেখায় বসাবেন মানে যে এমন না যে বাম পাশ মানে এখানেই বসাতে হবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে যাদেরকে আপনি বসাচ্ছেন তাদের মধ্যে ছোট জন যেন বামে থাকে আর বড় জন যেন ছোট জনের ডানে থাকে, বিষয়টা এরকম। আমি আবার বলছি, মানে বামে বসবে মানে হচ্ছে, হ্যাঁ বামে বসবে মানে হচ্ছে এই পাশেই বসাতে হবে, ব্যাপারটা এমন না। ছোটজন বামে বসবে, বড়জন ডানে বসবে, এর মানে এই না যে ছোটজনকে এখানে বসাতে হবে। মানে বিষয়টা হচ্ছে যে এমন জায়গাতে বসাতে হবে, এমন জায়গাতে বসাতে হবে যেন ছোটজন বড়জনের বাম পাশে থাকে, বিষয়টা এরকম। ছোটজন বড়জনের বাম পাশে থাকবে। এখন -5 আর -3 এই দুইজনকে যদি আমি সংখ্যা রেখায় বসাই তাহলে এই দুইজনের মধ্যে আমি মনে করেন যে -3কে এখানে বসাই দিছি, দেখেন। আচ্ছা -3কে আমি এখানে বসাই দিছি বা -3কে আমি এখানে বসাই দিছি। হ্যাঁ, এখন -3কে এখানে বসাই দিছি, সমস্যা নাই। এখন -3 হচ্ছে বড়, কারণ নেগেটিভ, যত নেগেটিভ সংখ্যা তত ছোট, জানেন তো। নেগেটিভ যত বেশি মান তত ছোট। -5 -5 আরো ছোট, -3 বড়, তার মানে এই দুজনের মধ্যে -3 বড়। তার মানে -5 যেহেতু ছোট, তাহলে -5 হচ্ছে বামে বসবে। কার বামে? এইটার বামে। তাহলে একে যেহেতু এখানে বসাই দিচ্ছেন, তাহলে এইটার বাম পাশ মানে এই পাশে আমাকে -5 বসাতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি, দুইটা সংখ্যা যখন সংখ্যা রেখায় বসাবেন তখন তাদের মধ্যে একজনকে আপনি বসাই দিবেন, যাকে ইচ্ছা তাকে বসাই দিবেন। তারপর আরেকজনকে বসানোর সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে ওই ব্যক্তি যাকে বসাইছি তার ডানে বসবে না বামে বসবে। যেমন আমি যদি বলি যে মনে করেন 3 আর হচ্ছে 9, এই দুইজনকে আমি সংখ্যা রেখায় বসাবো। এখন একজন কি করলো জানেন? একজন মনে করেন যে এই জায়গা 9 বসাই দিছে, আগে 9 বসাইছে, সমস্যা নাই। এবার 3কে বসাবেন। এখন আপনি চিন্তা করবেন 3 কি 9-এর ছোট না বড়? 3 হচ্ছে 9-এর ছোট। তাহলে যেহেতু 3 ছোট, তার মানে 3 হবে 9-এর বাম পাশে। যে ছোট সে বাম পাশে বসবে, তার 9-এর বাম পাশ মানে এই পাশে, তার মানে এখানে বসবে। তার মানে সংখ্যা রেখায় আপনি দুইটা পয়েন্ট বসানোর সময় যে কোনো একজনকে বসাই দিবেন। পরবর্তী জনকে বসানোর সময় আপনি চিন্তা করবেন যাকে এখন বসাবো সে যাকে আগে বসাইছেন তার বড় না ছোট। যদি বড় হয় তাহলে ওর ডান পাশে বসবে, যদি ছোট হয় তাহলে বাম পাশে বসবে। খুবই সিম্পল, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এই হলো সংখ্যা রেখা। এখন আমাকে আপনারা বলেন এই 3 এবং 9, এদিকে তাকান, এই 3 এবং 9 এর মাঝখানে, এখানে মাঝে কতগুলো সংখ্যা আছে? কাইন্ডলি রেসপন্স করেন তো। 3 এবং 9 এর মাঝে কতগুলো সংখ্যা আছে? 3 এবং 9 এর মাঝে কতগুলো সংখ্যা আছে? তিন এবং 9 এর মাঝে অসংখ্য সংখ্যা আছে, অসংখ্য। অনেকে চিন্তা করে 10টা, কে কি বলে 3, 4, 5, 6, 7, 8। কেন ভাই? এর মধ্যে কি 3.19? এর মধ্যে কি 3.11 নাই? এর মধ্যে কি 3.111 এগুলো নাই? এর মধ্যে কি 3.001 নাই? তার মানে এরকম এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে। সংখ্যা রেখায় যে কোনো দুইটা ইন্টারভালের মধ্যে অসংখ্য সংখ্যা থাকে, এটা আমরা মূলত পড়ানোর সময় বোঝাই দিছি, তাই না? ওকে, আশা করি বুঝছেন। এবার অসমতাকে সংখ্যা রেখায় প্রকাশ। অসমতাকে সংখ্যা রেখায় প্রকাশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের লিখিত প্রিলি দুই জায়গায় লাগবে।
অসমতাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ, সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ, অসমতাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন x is greater than 5, এই অসমতাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। x এর মান 5 এর চেয়ে বড়, হ্যাঁ x এর মান 5 এর চেয়ে বড়, এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। কোনো একটা অসমতাকে যখন সংখ্যা রেখায় প্রকাশ করবেন তখন আপনি প্রথমে সংখ্যা, এইবার দেখেন এখানে কয়টা মান দেখতে পাচ্ছেন, একটাই মান দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 5। এদিকে দেখান অসমতায় দেখবেন কয়টা মান, কয়টা ভ্যালু দেখতে পাচ্ছেন, একটা, সেটা হচ্ছে 5। আপনি যে কোনো এক জায়গায় 5 বসাই দিবেন, 5 বসাই দিয়ে যেখানে 5 বসালেন ওখানে দাগ দিবেন এবং ওইটা গোল করবেন, ওটা গোল করে দিবেন। প্রথম কাজ, এই গোল করা পয়েন্ট মানে বোঝাচ্ছে এই পয়েন্ট, এই গোল পয়েন্টটাকে 5 বোঝাচ্ছে, 5। ওকে, এইবার x এর মান কি 5 এর সমান নাকি 5 এর চেয়ে বড়? x এর মান কিন্তু 5 এর সমান না, 5 এর সমান না মানে 5 না, 5 না, 5 এর চেয়ে বড় গুলো। এখন আমাকে বলেন এখানে 5 এর বড় কোন এলাকা বোঝাচ্ছে? 5 এর ডান পাশ কি 5 এর বড় বোঝায় নাকি 5 এর বাম পাশ 5 এর বড় বোঝায়? 5 এর ডান পাশ। x এর মান 5 এর চেয়ে বড়, তার মানে x এর মান হিসেবে 5 এর চেয়ে বড় যে মানগুলো বোঝাচ্ছে সেটাকে বোঝাবে নিব। এখন আমি কি বোঝাইছিলাম, কোন একটা সংখ্যার ডান পাশ মানে ওর চেয়ে বড় বোঝায়, তার মানে 5, এই বিন্দুটা যেহেতু 5, তাহলে 5 এর চেয়ে বড় মানে 5 এর এই ডান পাশের এলাকা, এই ডান পাশের সব মানই 5 এর চেয়ে বড়। তাই আমরা এই ডান পাশের এই সব মানকে আমরা মোটা করে দিব, এরকম মোটা করে দিব। কতদূর মোটা করব? শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত মোটা করে দিব, একদম তীর চিহ্ন শেষ পর্যন্ত মোটা করে দিব। এই যে এলাকা আমি বোল্ড করে দিলাম, এই এলাকার প্রত্যেকটা মানই x এর মান হিসেবে বিবেচনা করতে হবে, কারণ বলছে x এর মান 5 এর চেয়ে বড়, তার মানে 5 এর চেয়ে বড় যত মান আছে সবগুলো মানই x কে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এইবার এটা কিন্তু গোল দেইনি, এই দেখেন এই গোলের ভিতরে কিন্তু পূরণ করিনি। কেন? কারণ x এর মান 5 এর সমান না। যদি x এর মান 5 এর সমান হতো, এদিকে তাকান, যদি এরকম হতো x is greater than or equal to 5, তাহলে x এর মান 5 এর সমান বা 5 এর চেয়ে বড়, তখন আপনি সংখ্যা রেখা আঁকায় এই প্রথমে পয়েন্টটা দিবেন 5, তারপরে গোল দিবেন। এবার দেখেন x এর মান 5 এর সমান অথবা 5 এর চেয়ে বড়, তাহলে যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে মানে x এর মান 5 এর সমান, তাই এইটাকে গোল, এইটাকেও পূরণ করে দিতে হবে। এই 5, এই পয়েন্ট মানে তো 5 কে বোঝাচ্ছে, তাই না? এই পয়েন্ট কি 5 কে বোঝাচ্ছে না? তার মানে এই অঙ্কে তো x এর মান হিসেবে 5 কেও নিতে হবে, তাই 5 কেও গোল করতে হবে আর 5 এর ডান পাশেও গোল করতে হবে, সরি দাগ দিয়ে বোল্ড করে দিতে হবে। এই যে, তাহলে এই দুইটা অসমতার মধ্যে পার্থক্য কি জানেন? এই দুইটা অসমতার মধ্যে পার্থক্য জাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি এই 5। এই অসমতায় 5 না, 5 বাদে 5 এর চেয়ে বড় সবগুলো নেওয়া হয়েছে, আর এই অসমতায় 5 সহ 5 এর চেয়ে বড় সবগুলো নেওয়া হয়েছে। জি, তাহলে x এর মান হিসেবে বিবেচিত হবে এই সব মান, 5ও বিবেচিত হবে, এই 5 এর চেয়ে বড় সবগুলো বিবেচিত হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এবার দেখেন, যদি আসে x is less than or equal to -2, x এর মান -2 এর সমান বা -2 এর চেয়ে বড়, এই অসমতাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। সংখ্যা রেখায় না বুঝলে কিন্তু অসমতা কিছুই বুঝবেন না, সহজ কথা। তাহলে প্রথমে আপনি এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন সেটা বসায় দিবেন। এখানে দেখতে পাচ্ছেন -2, আপনি -2 বসায় দিলেন। কোথায় বসালেন ব্যাপার না, বসালেই হলো। এবার -2 পয়েন্টটাকে গোল করবেন। এখন -2 পয়েন্টটা এই বৃত্ত ভরাট করবেন কিনা সেটা ডিপেন্ড করবে এখানে ইকুয়াল আছে কিনা। তাহলে x এর মান -2 এর সমান, তার মানে x এর মান -2 এর সমান মানে -2 কেও নিতে হবে, তাই এই গোলটা পূরণ করে x এর মান -2 এর সমান অথবা -2 এর চেয়ে ছোট, মানে x এর মান -2 এর চেয়ে ছোট। এখন বলেন -2 এর চেয়ে ছোট এলাকা কোনটা? -2 এর চেয়ে ছোট, ছোট মানে বাম পাশ, তাহলে -2 এর চেয়ে ছোট মানে -2 এর বাম পাশ। x এর মান -2 এর চেয়ে ছোট, তো ছোট মানে তো বাম পাশ। কার বাম পাশ? -2 এর বাম পাশ হলো -2 এর চেয়ে ছোট বোঝাচ্ছে। তাহলে -2 এর বাম পাশ মানে এই পাশে, দ্যাট মিন্স এই পাশে আমাকে এখন গোল করে দিতে হবে, মানে বোল্ড করে দিতে হবে। তাহলে এই যে বোল্ড করা লাইনের প্রত্যেকটা পয়েন্ট x এর মান হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে এই যে এই অসমতার সংখ্যা রেখায় প্রকাশ হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এখন যদি আসে x is less than 0, x এর মান 0 এর চেয়ে ছোট, এটাকে x এর মান 0 এর চেয়ে ছোট। আচ্ছা, তাহলে এখানে পয়েন্ট কি? এই পয়েন্টটা হচ্ছে 0, তাহলে আমরা এখানে 0 বসাই দিলাম। এইবার x এর মান কেমন? এই 0 এর চেয়ে ছোট,
তাহলে জিরোর চেয়ে ছোট বলতে কোন পাশ? বাম পাশ। কার বাম পাশ? জিরোর চেয়ে ছোট মানে জিরোর বাম পাশ। জিরোর চেয়ে ছোট মানে জিরোর বাম পাশে। তাহলে এটা আমরা গোল করবো। এবার কিন্তু এই গোল কিন্তু পূরণ করবো না, কেন? কারণ এক্স কিন্তু এখানে কিন্তু ইকুয়াল সাইন নাই। ইকুয়াল সাইন না থাকলে গোল পূরণ করা যাবে না। এখানে ইকুয়াল সাইন থাকার অর্থ মানে এক্স এর মান জিরোর সমান। যেহেতু ইকুয়াল সাইন নাই, তার মানে এক্স এর মান জিরোর সমান না, জিরোর চেয়ে ছোট। জিরোর চেয়ে ছোট মানে কোন দিকে? জিরোর বাম দিকে। তা জিরোর বাম মানে এই পাশ। তাহলে এই দিকে আমাকে বোল্ড করে দিতে হবে। ব্যাস, এটা হচ্ছে এই অসমতাকে সংখ্যা রেখায় প্রকাশ করার মাধ্যমে। ঠিক আছে? এখন একটা জিনিস একটু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো মনে করেন যে এক্স এর মান ওয়ানের চেয়ে ছোট, ওয়ানের চেয়ে বড় আর 3-এর চেয়ে ছোট। এই অসমতাকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি, এই অসমতাটাকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি, তাহলে আমি কি বলছি? প্রথমে আপনি সংখ্যা রেখা আঁকাবেন। এখানে আমরা কয়টা মান দেখতে পাচ্ছি? কয়টা জিনিস দেখতে পাচ্ছি? দুইটা। একটা হচ্ছে 3, একটা হচ্ছে এই পাশে 3, আর একটা হচ্ছে 1। আপনি এই যে কয়টা সংখ্যা এখানে দেখতে পাবেন সেইগুলো আগে বসাবেন সংখ্যা রেখায়। তাহলে এই 1 আর 3 এর মধ্যে একজনকে বসান। এই 1 আর 3 এর মধ্যে বড় কে? 3 বড়। তাহলে 3 বসবে ডান পাশে আর 1 বসবে বাম পাশে। প্রথমে আপনি যাকে যাকে দেখতে পাবেন তাদেরকে বসাই দিবেন, তারপরে এই দুইটা পয়েন্ট গোল করে দিবেন। এইবার এক্স এর মান, এদিকে তাকান, এক্স এর মান কেমন? এক্স এর মান 1 এর চেয়ে বড়। এক্স এর মান 1 এর চেয়ে বড়। 1 এর চেয়ে বড় মানে 1 এর ডান পাশে, মানে এইদিকে। আর এই অংশটা বলতেছে এক্স এর মান 3 এর চেয়ে ছোট। 3 এর চেয়ে ছোট মানে এই 3 এর বাম পাশে, মানে এইদিকে। তার মানে এই পাশ থেকে আমরা রং করে এদিকে যাব, এই পাশ থেকে রং করে এদিকে আসবো। তার মানে এই 3 আর 1 এর মাঝখানের এই অংশ, 3 আর 1 এর এই মাঝখানের এই অংশ হচ্ছে এক্স এর মান হিসেবে বিবেচিত হবে। তার মানে 1 এবং 3 এর মাঝখানের যে কোনো পয়েন্ট এক্স এর মান হিসেবে বিবেচিত হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এরকম কিন্তু এরকম ব্যবধান, এরকম অসমতা থাকলে এরকম হবে। এখন মনে করেন যে -2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 0। মনে করেন এরকম অসমতা, এরকম লেস দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আপনি সংখ্যা রেখায় প্রকাশ করেন, প্রথমে আপনার কাজ হচ্ছে এখানে যে দুইটা সংখ্যা দেখতে পাবেন তাদেরকে আগে গ্রাফে বসাবেন। ঠিক আছে? রেখায় বসাবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন -2 আর 0। এখন আমাকে বলেন -2 আর 0 এর মধ্যে বড় কে? এই -2 আর 0 এর মধ্যে 0 বড়, তাই 0 বসবে ডান পাশে আর -2 বসবে বাম পাশে। এবার এই দুটাকে আগে গোল করবেন। গোল করার পরে এখানে যেহেতু ইকুয়াল সাইন আছে, তাহলে 0 কাছে ইকুয়াল সাইন আছে, তাই 0 এই পয়েন্টটা, বৃত্তটা ভরাট করে দিবেন। যেখানে ইকুয়াল সেখানে বৃত্ত ভরাট করে দিতে হবে, ব্যাস। এবার এক্স এর মান কেমন? -2 এর চেয়ে বড়। এদিকে দেখান, এই অংশটা কি বলছে? এক্স এর মান -2 এর চেয়ে বড়। তার মানে এক্স এর মান হচ্ছে -2 এর চেয়ে বড়, মানে -2 এর ডান পাশে। বড় মানে ডান পাশ, সোজা কথা। তাহলে -2 এর বড় মানে -2 এর ডান পাশ, তার -2 এর ডান পাশ মানে এদিকে। আর এই অংশ বলতেছে এক্স এর মান 0 এর সমান, এই যে সমান হওয়ার জন্য পূরণ করে দিছি, অথবা এক্স এর মান 0 এর চেয়ে ছোট। 0 এর চেয়ে ছোট মানে 0 এর বাম পাশ, তা 0 এর বাম পাশ মানে এদিকে। অর্থাৎ এই দিক থেকে রং করে এদিকে যাব, এদিক থেকে রং করে এদিকে আসবো। তার মানে এই অসমতার সংখ্যা রেখায় প্রকাশ হচ্ছে এটা। ওকে, আচ্ছা। এখন দেখেন, যদি এরকম হয় 5 is less than or equal to x is less than 12, এই অসমতাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আপনার টার্গেট কি? এখানে যাদেরকে দেখতে পাবেন, কাকে কাকে দেখতে পাচ্ছেন? 5 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা। এই দুইটা সংখ্যাকে আগে সংখ্যা রেখায় বসাবেন। তাহলে 5 আর 12 এর মধ্যে বড় কে? 12 বড়, তাই 12 হচ্ছে ডানে বসবে, আর 5 ছোট, তাই 5 হচ্ছে বামে বসবে। তারপরে এই দুইটা গোল করবেন। এই পয়েন্টগুলো আবার গোল করে দিতে হবে। গোল করার পরে এই 5 কিন্তু এখানে ইকুয়াল আছে, দেখেন এই 5 এর কাছে কিন্তু ইকুয়াল সাইন আছে, তাই এই 5 পয়েন্টটাকে পূরণ করতে হবে, গোল করে দিতে হবে, মানে একদম ভরাট করে দিতে হবে। এবার এক্স এর মান কেমন? এক্স এর মান এই 5 এর চেয়ে বড়। এই যে এক্স 5 এর চেয়ে বড়, এখানে তীর চিহ্ন 5 এর দিকে না, মানে 5 হলো ছোট, এক্স এর চেয়ে বড়। তাহলে এক্স 5 এর চেয়ে বড়, তাহলে এক্স যেহেতু 5 এর চেয়ে বড়, তার মানে এক্স এর মান হবে 5 এর চেয়ে বড়। 5 এর চেয়ে বড় মানে কোন দিকে? 5 এর ডান দিকে। বড় মানে ডান দিকে, তাহলে 5 এর চেয়ে বড় মানে 5 এর ডান দিকে, বুঝছেন? তো 5 এর ডান দিকে মানে এদিকে। আবার এই অংশ কি বলতেছে? এক্স এর মান 12 এর চেয়ে ছোট। 12 এর চেয়ে ছোট মানে
ছোট মানে বাম দিকে, তাহলে 12 চেয়ে ছোট মানে 12 বাম দিকে, তাহলে 12 বাম দিকে মানে এইদিকে। এটা পূরণ করি নাই কারণ এখানে ইকুয়াল নাই, বুঝছেন? তাহলে এটা হচ্ছে এই অসমতার সংখ্যা রেখায় প্রকাশ। ক্লিয়ার? আচ্ছা, -2, আচ্ছা -4 is less than or equal to x is less than or equal to -1। x এর মান -4 এর সমান বা -4 এর চেয়ে বড়, -1 এর সমান বা -1 এর চেয়ে ছোট। তাহলে -4 is less than or equal to x is less than or equal to -1। তো এটাকে যদি অসমতায় প্রকাশ করি, সরি সংখ্যা রেখায় প্রকাশ করি, তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে -4, একটা পয়েন্ট হচ্ছে -1। -4 আর -1 এর মধ্যে বড় কে? -1 বড়, তার মানে -1 বসবে বাম পাশে, সরি ডান পাশে, আর -4 বাম পাশে। এবার এই দুইটা আমি গোল করব আগে। এবার এই -4 এর কাছে ইকুয়াল সাইন আছে, তাই -4টা বৃত্ত ভরাট করে দিতে হবে। -1 এর কাছে ইকুয়াল সাইন আছে, তাই -1 এর বৃত্তটা ভরাট করে দিতে হবে। এবার এই অংশ কি বলতেছে? x হচ্ছে 4 এর চেয়ে বড়, -4 এর চেয়ে বড়, তাহলে x হবে -4 এর চেয়ে বড়, বড় মানে ডান দিকে। তাহলে -4 এর বড় মানে -4 এর ডান দিকে, -4 এর ডান দিকে মানে এই যে দিকে। আর এই অংশ বলতেছে x এর মান -1 এর চেয়ে ছোট, তাহলে -1 এর চেয়ে ছোট মানে -1 এর বাম দিকে, -1 এর বাম দিকে মানে এইদিকে। তার মানে এই অসমতাটার মানে সংখ্যা রেখায় প্রকাশ হচ্ছে এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, ইকুয়াল সাইন থাকলে গোল মানে গোল অংশটা ওই পয়েন্টটা সহ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এইটা দ্বারা বোঝাচ্ছে এই 12টা গোল পূরণ করি না মানে 12 পয়েন্ট, মানে x এর মান 12 চেয়ে ছোট, তার মানে 12 তো না, 12 চেয়ে ছোট গুলা, তার মানে 12 চেয়ে ছোট যত আছে সব, শুধু 12 বাদে। এই জন্য 12কে নেইনি, 12 চেয়ে ছোট সবাইকে নিচ্ছি, বুঝছেন? ওকে, আচ্ছা। আচ্ছা, এইবার আপনারা আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবেন, দেখি কে কি বুঝছেন। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করছেন? একটু তাকান, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে, এইভাবেও আসছে। একটা জিনিস কি খেয়াল করছেন? মনে করেন 3 is less than x is less than 5, এটা একটা, সরি 5 না, আচ্ছা 7, এটা একটা অসমতা। আর একটা অসমতা হচ্ছে x is less than 7। আমাকে বলেন তো এখানে আপনি কয়টা পয়েন্ট দেখতে পাচ্ছেন? এদিকে তাকান প্লিজ। এখানে আপনি এই অসমতায় কয়টা পয়েন্ট দেখতে পাচ্ছেন? দুইটা, একটা হচ্ছে 3 একটা পয়েন্ট, 7 একটা পয়েন্ট। তার মানে এই অসমতায় আপনি দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, 3 একটা পয়েন্ট, 7 একটা পয়েন্ট। কিন্তু এই অসমতায় আপনি একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই অসমতাটায় কিন্তু একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন। আপনি কি জানেন এই অসমতাটায়ও দুইটা পয়েন্ট আছে, এই অসমতাটায়ও দুইটা পয়েন্ট আছে। এই অসমতাটায়ও দুইটা পয়েন্ট আছে। কিভাবে দেখেন, একটু তাকান, সবাই মনোযোগ দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কত? 7, আপনি 7 বসাই দিলেন, এখানে 7। x এর মান কত? 7 এর চেয়ে ছোট, এদিকে তাকান, এবার এটা গোল করেন, এটা গোল করেন। x এর মান 7 এর চেয়ে ছোট, 7 এর চেয়ে ছোট মানে 7 এর বাম পাশ। আচ্ছা, 7 এর চেয়ে ছোট, 7 এর চেয়ে কত ছোট? 7 এর চেয়ে ছোট মানে 7 এর চেয়ে কত দূর ছোট বলেন তো, আপনারাই বলেন তো। 7 এর চেয়ে ছোট মানে 7 এর চেয়ে যত ছোট হওয়া সম্ভব। তো 7 এর চেয়ে ছোট তো এদিকে যত দূর যাব তত দূরই 7 এর চেয়ে ছোট। তার মানে x এর মান এখান থেকে শুরু করে এদিক, এখান থেকে শুরু করে এদিক, আর এদিকে আছে -ইনফিনিটি, -ইনফিনিটি। তার মানে হচ্ছে, আর এই মাঝখানের ভ্যালুগুলো হচ্ছে x এর মান, এই মাঝখানের ভ্যালুগুলো। তাহলে এই জিনিসটাকে যদি আপনি এখন আমাকে বলেন, এদিকে তাকান, তাহলে এই যত বামে অবস্থান করবে তত ছোট। তাহলে -ইনফিনিটি সবার বামে, তার মানে -ইনফিনিটি সবার ছোট, তার ডানে আছে x, তার মানে x হলো -ইনফিনিটির চেয়ে বড়, তার ডানে আছে 7, তার মানে 7 হচ্ছে আবার x এর চেয়ে বড়। তাহলে এই জিনিসটা আসলে এইটা, তার মধ্যে ওই আর একটা পয়েন্ট ইনফিনিটি, এটা দেওয়া থাকে না। তাহলে এই জিনিসটাকে যদি আপনি প্রকাশ করেন, আচ্ছা এই -ইনফিনিটি কি x এর চেয়ে ছোট না, আর 7 কি x এর চেয়ে বড়। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি না যে -ইনফিনিটি ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান 7, মানে এই জিনিসটা, মানে এই অসমতাটা আসলে এইটা, এই -ইনফিনিটি এই পয়েন্টটা আসলে দেওয়া থাকে না। যারা আগের ক্লাসটা দেখছেন, মানে 46 এর ক্লাসটা দেখে আজকে ক্লাসে আসছেন, তারা বুঝতে পারতেছেন ব্যাপারটা।
আমি আবার বলছি, কখনো কখনো এইভাবে প্রকাশ করা থাকবে, আবার কখনো কখনো এইভাবে প্রকাশ করা থাকবে, এটা বুঝতে হবে। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি ইজ লেস দেন এক্স, তার মানে এক্স তো মাঝেরগুলা এক্স, তাহলে লাস্টে যে আছে একদম লাস্টে সে তো মাইনাস ইনফিনিটি, তো সবচেয়ে বামে হচ্ছে মাইনাস ইনফিনিটি, মানে মাইনাস ইনফিনিটি সবার চেয়ে ছোট, তার চেয়ে এদিকে আছে এক্স, তার মানে এক্স হলো এই অংশের চেয়ে বড়, তার এদিকে আছে 7, তার মানে 7 হচ্ছে আবার এক্স চেয়ে বড়, তার মানে কি মাইনাস ইনফিনিটি ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 7। বুঝছেন কিনা বলেন প্লিজ। এখন যদি এক্স ইজ গ্রেটার দেন 3, এটা বলি এক্স ইজ গ্রেটার দেন 3, তাহলে এই অসমতা যদি আমি প্রকাশ করি, তাহলে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি 3, তার মানে এক্স এর মান 3 এর চেয়ে বড়, এক্স এর মান 3 এর চেয়ে বড়, তার মানে 3 যদি এই পয়েন্টটা 3 এর চেয়ে বড়, মানে 3 এর ডান পাশে এদিকে কত দূর, এক্স এর মান 3 এর চেয়ে বড়। আচ্ছা, এক্স এর মান 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে কত বড়, যত বড় হওয়া সম্ভব তত বড়, কারণ বলা নাই যে কত বড়, তার মানে কি এক্স এর মান 3 এর চেয়ে যত দূর যেতে পারে, তাহলে এক্স এর মান 3 এর চেয়ে বড়, তাহলে 3 এর চেয়ে বড় এদিকে যত দূর যাওয়া সম্ভব, তাই এদিকে লাস্টে তো আছে প্লাস ইনফিনিটি, তাহলে এক্স এর মান 3 এর চেয়ে বড়, আর এই মাঝখানের মানগুলো হচ্ছে এক্স এর, তাহলে এই অংশটা এই জিনিসটা আসলে এইটা, তার মানে এখানেও দুইটা পয়েন্ট, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে প্লাস ইনফিনিটি, তাহলে যখন এরকম একটা অসমতায় যখন একটা পয়েন্ট দেওয়া থাকবে তখন বুঝতে হবে আর একটা পয়েন্ট হয় প্লাস ইনফিনিটি না হলে মাইনাস ইনফিনিটি। বুঝছেন কিনা বলেন। তাহলে এক্স এর মান এখন কেমন, এক্স এর মান 3 এর চেয়ে বড়, তার মানে এই জিনিসটাকে মাঝখানে তো এক্স থাকবে, তাই না, দুইটা পয়েন্ট হলে মাঝখানে এক্স থাকে না, আর ছোটটা থাকবে বাম পাশে, বড়টা থাকবে ডান পাশে, খুবই সিম্পল, খুবই সিম্পল। তাহলে এই দুইজনের মধ্যে ছোট কে, 3 ছোট, তাহলে 3 থাকবে বাম পাশে, আর প্লাস ইনফিনিটি বড়, তাহলে প্লাস ইনফিনিটি থাকবে ডান পাশে। এবার আপনি চিহ্ন দিবেন, তাহলে 3 কেমন, 3 হচ্ছে এক্স এর চেয়ে ছোট, তার মানে 3 এর মাথা থাকবে 3 এর দিকে, আর এক্স হচ্ছে ইনফিনিটির চেয়ে ছোট, তার মানে এই ক্ষেত্রে 3 এর মাথা থাকবে এক্স এর দিকে। এই যে এই জিনিসটা হচ্ছে এইটা, খুবই সিম্পল, মানে একটু বুঝে মানে একটু মাথাটা খাটায় লিখবেন, তাহলে জীবনে ভুল হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, মাথা খাটায় লিখতে হবে। x is less than 0, x is less than 0, তাহলে x is less than 0, x এর মান 0 এর চেয়ে ছোট, তাহলে এটা হচ্ছে 0 পয়েন্ট, তাহলে x এর মান কেমন, 0 এর চেয়ে ছোট, তাহলে এটা হচ্ছে 0, আর x এর মান হচ্ছে 0 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে ছোট মানে 0 এর বাম পাশে, 0 এর বাম পাশে কত দূর, যত দূর যাওয়া যায়, তো যত দূর যাবেন এদিকে লাস্ট আছে মাইনাস ইনফিনিটি, আর এই মাঝখানের মানগুলো হচ্ছে x, তার মানে কি x, তাহলে বামে কে আছে মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি হচ্ছে ছোট কার চেয়ে, এক্স এর চেয়ে, আবার এক্স হচ্ছে ছোট কার চেয়ে, 0 এর চেয়ে, তার মানে মাইনাস ইনফিনিটি ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 0। তাহলে এটাকে যদি অসমতায় লেখেন, তাহলে মাঝখানে এক্স আছে, তাহলে মাঝখানে এক্স দিবেন, সংখ্যা রেখায় যেভাবে থাকবে অসমতা লেখার সময় সেভাবে লিখতে হবে। 0 ডান পাশে আছে, তাহলে 0 ডান পাশে দিবেন, মাইনাস ইনফিনিটি বাম পাশে, তাহলে মাইনাস ইনফিনিটি বাম পাশে দিবেন। এবার বলেন মাইনাস ইনফিনিটি কি, যে বাম পাশে থেকে সে ছোট না, তাহলে মাইনাস ইনফিনিটি আর এক্স এর মধ্যে যদি তুলনা করেন, এই দুজনের মধ্যে কে ছোট, মাইনাস ইনফিনিটি ছোট, তাহলে এখানে তীর চিহ্ন মাইনাস ইনফিনিটির দিকে যাবে, আর এখানে কে ছোট, এখানে কিন্তু এক্স বাম পাশে আর 0 হচ্ছে ডান পাশে, তার মানে এক্স ছোট কার চেয়ে, 0 এর চেয়ে, তার মানে এদের মধ্যে তীর চিহ্ন দিলে পরে এক্স যেহেতু ছোট, তাহলে তীরের মাথা এক্স এর দিকে যাবে, এইভাবে বুঝতে হবে। হ্যাঁ, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখন দেখেন যদি আমি বলি এক্স ইজ গ্রেটার দেন মনে করেন যে 6, এক্স এর মান 6 এর চেয়ে বড়, তাহলে এটাকে যদি আমি অসমতায় প্রকাশ করি, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 6, এটাকে যদি আমি সংখ্যা রেখায় প্রকাশ করি, তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে 6, তাহলে এক্স এর মান কি 6 এর সমান বা 6 এর চেয়ে বড়, তাহলে এই পয়েন্ট হচ্ছে 6, যেহেতু 6 এর সমান, তাহলে এটাকে আমাকে পূরণ করতে হবে, এই গোলটা পূরণ করতে হবে, অথবা 6 এর চেয়ে বড়, 6 এর চেয়ে বড় মানে 6 এর ডান দিকে, তো এইদিকে 6 এর চেয়ে বড় কত দূর বড়, 6 এর চেয়ে বড় কত বড় সেটা বলা নাই, মানে 6 এর চেয়ে বড় যত সম্ভব, তাই এদিকে যত যাব ততই হবে, তাই 6 এর চেয়ে বড় মানে 6 এর চেয়ে বড় যত দূর সম্ভব, তাই আমি 6 এর চেয়ে বড় মানে 6 এর ডান দিকে এদিকে কত দূর পর্যন্ত যেতে পারি, এদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর এই মাঝখানের ভ্যালুগুলো হচ্ছে এক্স এর। তাহলে আপনি কিভাবে লিখবেন, মাঝখানে লিখবেন এক্স, এখন সংখ্যা রেখায় যেভাবে থাকবে অসমতা লেখার সময় সেভাবে থাকবে, তাহলে এক্স মাঝখানে, এক্স কে মাঝখানে দিবেন, প্লাস ইনফিনিটি ডান পাশে, আপনি প্লাস ইনফিনিটি ডান পাশে দিবেন, 6 বাম পাশে মানে এক্স এর বাম পাশে, 6 কে বাম পাশে দিবেন, এগুলো লিখবেন। লেখার পরে এখন আপনি চিহ্নটা কিভাবে দিবেন, তাই না, এখানে যেভাবে আছে সেইভাবেই দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, আপনাকে দেখতে হবে 6, এই 6 আর এক্স এর মধ্যে তুলনা করেন, 6 আর এক্স এর মধ্যে 6 বড় না এক্স বড়, যে ডান পাশে সে বড়, তাহলে এক্স যেহেতু ডান পাশে মানে এক্স বড়, 6 ছোট,
তো 6 যেহেতু ছোট এই দুইজনের মধ্যে, তার মানে এই দুইজনের মধ্যে তীর চিহ্ন থাকবে 6 এর দিকে, এই যে এরকম। আর এখানে যেহেতু ইকুয়াল ছিল তাই এখানে ইকুয়াল দিতে হবে, বুঝছেন? এমন না যে এখানে এরকম আছে তাই এখানে এরকম দিব, ব্যাপারটা এরকম না, মিনিংফুল হতে হবে। হ্যাঁ, এখন এই দুজনের মধ্যে যদি তুলনা করেন তাহলে এই দুজনের মধ্যে ডান পাশ হচ্ছে প্লাস ইনফিনিটি, তার মানে প্লাস ইনফিনিটি বড় কার চেয়ে? এক্স এর চেয়ে। তার মানে এক্স ছোট প্লাস ইনফিনিটির চেয়ে, রাইট? তাহলে এই দুজনের মধ্যে ছোট হচ্ছে এক্স, তার মানে এই দুজনের মধ্যে তীর চিহ্ন এক্স এর দিকে থাকবে, তার মানে এরকম, বুঝছেন? এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে ইকুয়াল সাইন দেবো না দেবো না? এই যে এখানে ইকুয়াল সাইন দেওয়ার অর্থ হচ্ছে এক্স এর মান ইনফিনিটির সমান অথবা ছোট। মজার বিষয় হচ্ছে কেউ কখনো ইনফিনিটির সমান হতে পারে না, কারণ এইদিকে তো তীর চিহ্ন দেওয়া ছিল, মানে চলবে। তবে কেউ কখনো ইনফিনিটির সমান হতে পারে না, সম্ভব না, কেউই কখনো ইনফিনিটির সমান হতে পারে না। তাই ইনফিনিটিতে কখনো ইকুয়াল থাকবে না, ইনফিনিটিতে কখনো ইকুয়াল থাকবে না। এই যে এই ইকুয়ালটা ইনফিনিটিতে কখনোই থাকবে না, ইনফিনিটি অংশে কখনো ইকুয়াল থাকবে না। কি ইনফিনিটি চলতেই থাকবে, ওই যে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি চলতে থাকবে। আপনি কি চলতে থাকবে জিনিসটা কেমনে বোঝাবেন? এখানে তো এই জিনিসটা তো আমার এই বোর্ডটা তো আর ইনফাইনাইট লেন্থ না যে আমি চলাতেই থাকবো, তাহলে আমাকে কিছু একটা দিয়ে বোঝাতে হবে যে হ্যাঁ এটা চলতে থাকবে, সেটা হচ্ছে তীর চিহ্ন। এই যে ওইখানে তীর চিহ্ন দিয়ে বুঝতে হবে হ্যাঁ এদিকে চলবে। ওকে, কেউ ইনফিনিটিতে, আচ্ছা যদি মনে করেন যে x is less than or equal to -3, x is less than or equal to -3, অনেকে বোঝে না যে ভাই এখানে চিহ্নটা এরকম ছিল, এখানে উল্টে গেল কেন? আরে ভাইয়া উল্টে গেল কেন? এখানে বলছে x 6 এর চেয়ে বড়, এখানেও তো তাই বোঝাচ্ছে যে 6 x এর চেয়ে ছোট, মানে তো x 6 এর চেয়ে বড়। হ্যাঁ, এই যে x, এটাকে যদি আমরা এরকম সংখ্যা রেখায় প্রকাশ করি, এখানে পয়েন্টটা হচ্ছে -3, তাহলে এটা দিলাম -3, -3 সমান x এর মান -3 সমান, তার মানে এই পয়েন্টটা গোল করে এটা পূরণ করে দিতে হবে। x এর মান -3 সমান বা -3 এর চেয়ে ছোট, তো -3 এর চেয়ে ছোট মানে -3 এর বাম পাশে, -3 বাম পাশে, এদিকে কত দূর? বলছে x এর মান -3 এর চেয়ে ছোট, কত দূর ছোট বলা নাই, তার মানে x এর মান এদিকে ছোট যত দূর যাওয়া যায়, তো যেতে যেতে এদিকে তো -ইনফিনিটি। তার এই মাঝখানের ভ্যালুগুলো হচ্ছে x এর। এখন আপনি এখানে যেভাবে আছে আপনি সেভাবে বসাবেন, মাঝখানে আছে x, মাঝখানে x বসাবেন, এখানে আছে -3, এখানে -3 বসাবেন, এখানে -ইনফিনিটি, এখানে -ইনফিনিটি বসাবেন। এখন এখানে চিহ্ন কিভাবে দিবেন সেটা ডিপেন্ড করবে এই শর্তের উপর যে অসমতাটা দেওয়া আছে। এই দুই x আর -3 এর মধ্যে কে ছোট? x ছোট, তাহলে x আর -3 এর মধ্যে x ছোট, তাহলে x যেহেতু ছোট তাহলে তীর চিহ্ন x এর দিকে থাকবে, এখানে ইকুয়াল আছে তাই এখানে ইকুয়াল দিব। এখন x আর -ইনফিনিটির মধ্যে কে ছোট? -ইনফিনিটি বাম পাশে আছে, মানে -ইনফিনিটি ছোট, তাহলে এই দুজনের মধ্যে তীর চিহ্ন -ইনফিনিটির দিকে যাবে। তবে এরকম এখানে ইকুয়াল দিব না, কারণ কেউ কখনো ইনফিনিটির সমান হতে পারে না, সেটা প্লাস ইনফিনিটি হোক বা ইনফিনিটি হোক, কেউ কখনো ইনফিনিটির সমান হতে পারে না। এখন আপনারা আমাকে প্লিজ রেসপন্স করবেন, আজকে আমি যে বেসিক অংশটুকু বুঝাইছি এই বেসিকটুকু বুঝছেন কিনা? এই বেসিক অংশটুকু না বুঝলে কিন্তু ভাই অসমতা করে লাভ নেই, কারণ আজকের অংশটার উপরেই ডিপেন্ড করতেছে আপনি সামনে মানে অঙ্কগুলা কিভাবে সলভ করতে পারবেন। হ্যাঁ, এবার আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা 46 BCS এর অসমতার ক্লাসও করতে পারেন, 47 এরও করতে পারেন, তবে 47ই করেন, সমস্যা নেই, ঠিক আছে। আর 46 BCS এ অসমতার যে ক্লাস নোটগুলো দেওয়া আছে, ঠিক আছে, সেই ক্লাস নোটটা যদি পারেন একটু দেখে আসবেন। আগামীকালকের ক্লাস করার আগে অবশ্যই আপনি আজকের ক্লাসটা রিভিউ করে আসবেন, তাহলে আপনি আগামীকালকের ক্লাসের থেকে বেনিফিট পাবেন, মজা পাবেন, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। আপনারা অবশ্যই, আমি আবার বলছি, আজকের ক্লাস মানে করে আগামীকাল মানে আজকের ক্লাসটা আরেকবার রিভিশন দিয়ে ক্লাস কালকে যখন নিব তার আগে অন্তত 1 ঘন্টা ক্লাসটা সুন্দর করে, ক্লাস যদি নাও দেখেন নোটটা অন্তত দেখবেন, দেখে আসলে কি বোঝাচ্ছে এবং ফিল করার চেষ্টা করবেন, খালি আন্দাজে মুখস্থ করবেন না। এই চিহ্নগুলো কেন এরকম দিচ্ছি, কেন এই চিহ্নটা কেন এরকম দিলাম না, কেন এরকম দিলাম, এই বিষয়গুলো ফিল করার চেষ্টা করতে হবে। ওকে জি, একেবারেই বেসিক, তারপরেও আমি আমার জায়গা থেকে একেবারে মানে চিহ্নগুলো কেন কিরকম হচ্ছে এই বিষয়টাও বোঝানোর চেষ্টা করছি। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।